রিক্সা নিয়ে বের হচ্ছিলাম বস্তি থেকে। ঠিক তখনই ছোট বোনটা দৌড়ে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো আর বলল, ভাইয়া, আমিও তোমার সাথে যাব, রিক্সা চালাবো, আমায় নিয়ে চলো তোমার সাথে। তখন আমি বোনটাকে আমার সামনে নিয়ে আসলাম আর হাঁটু গেড়ে বসে বললাম, আমার পাগলি পিচ্চি বোন আবার পাগলামি শুরু করে দিয়েছে। কি করব বলো, তুমি না থাকলে আমার ভালো লাগে না। এখন তো আমি সুস্থ, আমায় নিয়ে চলো তোমার সাথে। তুমি কিছুক্ষণ চালাবে, তারপর আমি কিছুক্ষণ চালাবো, তাহলে আর তোমার কষ্ট হবে না। বোনটার কথা শুনে মনটা কেঁদে উঠল। ছোট্ট বোন, যাকে কিনা আমায় এখন খাবারটা খাইয়ে দিতে হয়, আর আমার কষ্ট কমানোর জন্য সে নিজে রিক্সা চালাতে চাইছে। বোনটার কপালে একটা চুমু দিয়ে বললাম, না রে পাগলি বোন, আমার একটুও কষ্ট হয় না। দিন শেষে তোর এই সুখের হাসিটাই যথেষ্ট, আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুই গিয়ে ওই সামনের বাসায় আসিফা মিমদের সাথে খেলতে থাক, আমি দুপুরবেলা তোর জন্য চকলেট নিয়ে আসবো, তোর রিক্সা চালাতে হবে না। না, আমি খেলবো না ওদের সাথে। আজ আজ আমি তোমার সাথে রিক্সা চালাবো। পাগলামি করিস না বোন, তুই ওদের সাথে গিয়ে খেল, তোর রিক্সা চালাতে হবে না। তাহলে আমায় নিয়ে যাবে না তোমার সাথে? বোনটা মন খারাপ করে থাকলে একদম ভালো লাগে না। পাগলি বোনটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখে তখন আমি বললাম, আচ্ছা চল, তোকে রিক্সায় নিয়ে একটু এই বস্তিতে ঘুরে আসি। এটা শুনেই বোনটা খুব খুশি হলো আর দৌড়ে গিয়ে রিক্সায় উঠে বসলো চালানোর জন্য আর বলল, ভাইয়া, তুমি পিছনে বসো, আমি চালাচ্ছি। এই শক্তি নিয়ে রিক্সা চালাতে আসলে রিক্সা বকা দেবে তোকে। থাক, তুই পিছনে বস, আমি চালাচ্ছি। না, আমি চালাবো, তুমি বসো, আমার শক্তি তোমার চেয়ে বেশি। বসো তুমি, আমি চালাচ্ছি। তাই নাকি? এত শক্তি? তুমি বসো। আমি জানি রিক্সা একটু নড়াতে পারবে না, দেখি বসে কি করে। আমি পেছনে বসার পর নেমে রিক্সা টানছে, কিন্তু নাড়াতে পারছে না। তখন বলল, ভাইয়া, রিক্সা অনেক বড় হয়ে গেছে, আমার থেকে একটু ছোট করে দাও। আর অনেক ওজন, নড়াতে পারছি না, একটু হালকা করে দাও। এটা শুনেই আমি ফিক করে হেসে দিলাম। আর তখন আমি নেমে বোনটিকে কোলে নিয়ে বললাম, তোর এই ভাই থাকতে তোর কষ্ট করতে হবে না, তুই বসে থাক, আমি চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আরেকটু বড় হয়ে নি, তারপর আমি রিক্সা চালাবো, তুমি বসে থাকবে। আচ্ছা, আগে তুই বড় হয়ে নে, তারপর দেখা যাবে। তারপর বোনটাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নামিয়ে দিয়ে আসলাম আশিফা মিমদের কাছে। সেখানে গিয়ে বোনটা খেলতে লাগলো। তারপর আমি চলে আসলাম রিক্সা নিয়ে রুটে। এখন ছোট্ট করে পরিচয় দিয়ে ফেলি, আমার নাম নীরব আহমেদ। এই পৃথিবীতে কেউ আছে কি না আমার তা জানি না, শুধু এতটুকুই জানি এক পাগলি আমায় রাস্তায় পেয়েছে। তারপর পাগলি নাকি এই বস্তিতে নিয়ে আসছে, এখানেই থাকতো পাগলি। তারপর একদিন পাগলিটা নাকি হঠাৎ কোথায় চলে যায় আমায় রেখে। তখন রহিম চাচা আমায় তার কাছে রাখে। রহিম চাচা এই বস্তিতে থাকে, আর পাগলিটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। চাচা খুঁজছিল অনেক, না পেয়ে তখন থেকেই আমায় রহিম চাচার কাছে রেখেছিল। রহিম চাচা এই বস্তিতে থাকে, খুব ভালোবাসতো আমায়, কিন্তু আল্লাহ তাকেও আমার কাছে বেশি দিন রাখেনি। 6 বছর পর মৃত্যু হয়েছে, তারপর থেকে একাই ছিলাম। মাঝে মাঝে খুব কষ্ট লাগতো, সবার বাবা মা আছে আর আমার কে আছে তা জানি না। প্রতিটি ঈদের দিন কান্না করতাম, সবাই ঈদের দিন গিয়ে আব্বু আম্মুর সাথে বসে খাবার খায়, আর আমি কান্না করতাম। বাসায় যেতেও কষ্ট লাগতো, কারণ বাসাটা ফাঁকা। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে চাইতাম, কিন্তু কেন জানি পারিনি। তখন থেকে রিক্সা চালিয়ে নিজের জীবন চালাতাম, সাথে লেখাপড়া করতাম। একদিন রাতে রিক্সা নিয়ে বাসায় আসার সময় জঙ্গলে একটা বাচ্চা শিশুর কান্নার শব্দ পাই। তারপর সাহস করে গিয়ে দেখি একটা মেয়ে। তারপর সেখান থেকে নিয়ে এসেছিলাম বাসায়। আল্লাহ মনে হয় কষ্টগুলোকে একটু কমানোর জন্য আমার কাছে পাঠিয়েছে। সকালে দেখার পর বস্তির অনেক মানুষ বলছে তাদের এই মেয়েটাকে দিয়ে দিতে, কিন্তু আমি দেইনি, আমার বোন বলে দিয়েছি, আর নাম দিয়েছিলাম লিমা। বোনটা একটু কাঁদেনি, ছোট্টবেলা আমার কোলে সব সময় থাকতো। অনেক কষ্টে দিন কাটছিল লিমাকে নিয়ে, যেখানে যা পেয়েছি খেয়েছি, তবুও বোনটাকে নিজের থেকে আলাদা করিনি। যখন ও একটু বড় হলো তখন আবার রিক্সা চালাতে লাগলাম। এখন আমি সবেমাত্র এন্টারে উঠলাম।
এখনও ভর্তি হয়নি, কলেজ খুলেনি বলে। আর বোনটা স্কুলে যেতে চায় না, অনেক কষ্টে প্রথম শ্রেণীতে ভর্তি করেছি। বোনটা অনেক অসুস্থ হয়েছিল, এখন সুস্থ হয়েছে। আর আজ আসার সবাই কি বলল তা আপনারা তো শুনলেন। তারপর রাস্তায় আসার পর দেখি আরমান চাচা রিক্সা নিয়ে রাস্তার সাইডে বসে আছে মন খারাপ করে। তখন আমি তার কাছে গিয়ে বললাম, কি হয়েছে চাচা, তোমার মন খারাপ করে বসে আছো কেন? এখানে কিছু হয়েছে কি? তখন চাচা আমায়, না, কিছু হয়নি, তুই চলে যা। চাচা তুমি আমার থেকে লুকাতে চাইছো? কি হয়েছে বলো চাচা। তোর চাচি কিছুদিন ধরে বলছে একটা শাড়ি কিনে দিতে, আগের শাড়ি ছিঁড়ে গেছে তাই। কিন্তু আমি কি করে কিনে দিব বল? যা রিক্সা চালিয়ে পাই তা দিয়ে সংসার চলে। এখন দিন শেষে বাসায় যাওয়ার পর 50 টাকা অথবা 20 টাকা থাকে। আমি নিজে কিছু খাই না, কারণ সকালে আবার ছেলেটাকে টাকা দিতে হয়। বাসা থেকে শূন্য পকেটে বের হই। এখন কি করে শাড়ি কিনে দেই বল? আসার সময় ঝগড়া করেছে এই নিয়ে তোর চাচি, আর বলেছে আজ একটা শাড়ি নিয়ে তারপর বাসায় যেতে। চাচা কান্না করে বলল, কান্না করো না চাচা, শান্ত হও তুমি। জানিস, মাঝে মাঝে সকালে বাসা থেকে না খেয়ে তারপর রিক্সা নিয়ে বের হয়ে যাই, কারণ খাবার থাকে না ঘরে। তবুও কষ্ট করে রিক্সা চালাই না খেয়ে। খুব কষ্ট হয়, তবুও ওদের কথা ভেবে চালাই। চাচা কান্না করে বলল, আমি চুপ করে শুনছিলাম, কি বলবো আমি, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তখন চাচা আবারও বলল, আমার ছেলেটা আজ 10-15 দিন ধরে বলছে গরুর মাংস দিয়ে ভাত খাবে, মাংস নিয়ে আসতে, কিন্তু আমি পারিনি এখনো কিনে খাওয়াতে। চাচা কান্না করে বলল। তখন আমি বললাম, চাচা মন খারাপ করো না, কষ্ট হলেও কিচ্ছু করার নেই, গরিব মানুষের ভাগ্যটাই এমন, সব কিছু কপালে জোটে না। এত কষ্ট করে বেঁচে থাকতে ইচ্ছে করে না, জানিস। চাচা এমন কথা বলছো কেন? কি বলবো বল? ছেলেটা প্রতিদিন একটা না একটা কিছু বলে কিনে নিয়ে যেতে, কিন্তু আমি পারি না নিয়ে যেতে। আর রোজ মিথ্যা কথা বলি পরে কিনে দিব। এটা দোকানে নাই, শেষ হয়ে গেছে, এটা ওটা বলে শান্ত করি। তোর চাচিও মাঝে মাঝে অনেক কিছু বলে নিয়ে যেতে, কিন্তু নিয়ে যেতে পারি না। চাচা শোনো, তুমি এই রৌদ্র বৃষ্টির মাঝে সারাদিন কার জন্য রিক্সা চালাও বলো? তুমি রিক্সা চালাও যাতে তোমার পরিবারের মুখে তিনবেলা কিছু খাবার দিতে পারো। একমাত্র গরিব মানুষেরা বুঝতে পারে তিনবেলা খাবারের জন্য কতটা কষ্ট করতে হয়। আমি সেটা বুঝতে পারছি, আমিও তো তোমার মতো একজন। তোমার পরিবারকে তুমি যা দিয়েছো, খেয়েছে, মাঝে মাঝে ভালো কিছু খাওয়ার জন্য আবদার করবে তোমার কাছে। আর তোমার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই নিয়ে যাও, দেখবে তাতেই খুব খুশি হয়ে গেছে। তুমি সারাদিন রিক্সা চালিয়ে বাসায় ফেরার সময় ভাবো কি নিয়ে যাবে, আর তোমার পরিবার তোমার ফেরার অপেক্ষায় বসে থাকে কি নিয়ে আসবে তুমি। চাচা ভেঙে পড়ো না, এখন কষ্টে তোমার চোখের পানি পড়ছে, একদিন তুমি সুখের জন্য কান্না করবে। গরিব মানুষের স্বপ্ন অনেক আছে, কিন্তু পূরণ করার সামর্থ্য নেই। বুকে হাজারো কষ্ট আছে, কিন্তু কেউ দেখার মতো নেই। কষ্টগুলো প্রকাশ করতে চায়, কিন্তু করার মতো ভাষা হয়তো তার নেই। মুখে হাসিটা থাকে, ভেতরে কষ্টগুলো চাপা দিয়ে রাখে। আর সবশেষে ভালো আছি এটাই বলে। তারপর চাচা বলল, দোয়া করিস আল্লাহ যেন এই কষ্টটা সারা জীবন না দেয়। হুম, দোয়া করি চাচা, আল্লাহ যেন তোমার এই কষ্টটা সারা জীবন না দেয়। চাচা তুমি সকালে কিছু খেয়েছো? না, খাইনি, আর খাবো না। না খেয়ে থাকলে হবে, চলো হোটেল থেকে কিছু খেয়ে আসি। আমি চাচাকে টেনে নিয়ে যেতে যেতে বললাম, না, এখন কিছু খাবো না, শুধু শুধু জোর করিস না। আচ্ছা চলো তাহলে চা আর বিস্কুট খাই। এটা বলেই টেনে নিয়ে গিয়ে খেয়ে আসলাম। তারপর চাচা বলল, এখানে কিছুক্ষণ বসে থাকবে রিক্সা নিয়ে। আমায় চলে যেতে বলল। তখন আমি বললাম, চাচা আজ বিকেলে একটু দেখা করবে আমার সাথে, খুব দরকার, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। ঠিক আছে, কয়টায় আসবো? 5টার সময় আসবে, এই চায়ের দোকানে, মনে থাকবে? মনে থাকবে। আমি 5টার আগে আসবো এখানে। আচ্ছা ঠিক আছে চাচা। তারপর আমি সেখান থেকে রিক্সা নিয়ে চালিয়ে আসছিলাম। কিছু দূরে আসার পর তখন হঠাৎ রাস্তার পাশে একটা গাছের নিচে তাকিয়ে দেখি আরাফাত বসে আছে। একটা কিসের প্যাকেট নিয়ে, মনে হচ্ছে কান্না করছে। ও, আপনারা তো আরাফাতকে চিনবেন না, ছোট্ট করে বলছি। আরাফাত রিক্সা চালক, কিন্তু বয়স 16 বছর। ওর আব্বু নেই, আম্মু আছে।
লেখাপড়া করতে পারেনি, কারণ ওরা বস্তিতে থাকে। তখন আমি কাছে গিয়ে বললাম, কী রে, তুই এখানে বসে আছিস কেন? রিক্সা চালাবি না আজ? ভাইয়া, চালাবো। তাহলে এখানে বসে আছিস কেন? তোর হাতে এটা কিসের প্যাকেট বল তো? আর মনে হচ্ছে কান্না করছিস, কিছু হয়েছে বল তো? ভাইয়া, হয়েছে। কি হয়েছে বল তো? সেদিন আমার একটা বন্ধু ফেসবুক চালাচ্ছিল, তখন সামনে একটা ফোন আসলো, খুব পছন্দ হয়েছিল, যার দাম 2650 টাকা। বাসায় যাওয়ার পর আম্মুকে বললো একটা ফোন লাগবে। আগের নোকিয়া ফোনটা নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে, তাই ভাবলাম কম দামে এই ফোনটা অ্যান্ড্রয়েড কিনে ফেলি। গত 6 মাসে আমি 2500 টাকা কষ্ট করে জমিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, তারপর সেটা নিয়ে ফোন অর্ডার দিয়েছিল, কিন্তু আজ যখন নিয়ে আসি তখন এটা দিয়েছে। ভিতরে খুলে দেখো তুমি। তখন আমি খুলে দেখি একটা নষ্ট বাটন ফোন। তখন আমি বললাম, এ কি, এটা তো নষ্ট বাটন ফোন, তুই ফোন করে কিছু বলিস নাই? জিজ্ঞাসা করেছি, তখন এটা বলল ভুল করে এসে গেছে। তারপর এটা বলে ফোন কেটে বন্ধ করে রেখেছে। ভাইয়া, অনেক কষ্টের টাকা এগুলো, অনেক দিন জমিয়ে সব শেষ করে দিল আমার। আরাফাত কান্না করতে লাগলো এটাই বলে। তুই এই অনলাইনে ফোন অর্ডার দিতে গেলি কেন? একটা মোবাইল ফোনের দোকান থেকে কিনে নিয়ে আসতি। তারপর ওকে বুঝিয়ে শান্ত করে বাসায় পাঠিয়ে দিলাম। হায় রে মানুষ, এত কষ্টের টাকা মেরে দিল, কতদিন এই টাকা আর খেতে পারবে ওরা? তারপর আমি সেখানে এসে পড়লাম, রিক্সা চালিয়ে আসছিলাম। তখন কেউ একজন ডাকলো। মেয়ের গলায় তাকিয়ে দেখি একটা মেয়ে। তখন যাওয়ার পর বলল, এই রিস্কা, সামনে বড় মার্কেটের পেছনে যাবে? ওঠেন ম্যাডাম। ভাড়া কত? আরে ওঠেন না, যা খুশি দিয়েন। তারপর মেয়েটা উঠে পড়ল। আমি চালিয়ে নিয়ে যেতে লাগলাম। কিছুক্ষণ পর মার্কেটের পেছনে আসলাম। তখন মেয়েটি নেমে বলল, ফোন নাম্বার দাও তোমার। আমি তো কথা শুনে অবাক, বলে কি মেয়েটা? তখন আমি বললাম, কেন ম্যাডাম, ফোন নাম্বার দিয়ে কি করবেন? কিছুক্ষণ দাঁড়াও, আমি আবার যাব তাই। আর এই নাও অগ্রিম 100 টাকা দিলাম, এখন দাও। আচ্ছা ঠিক আছে, এই নিন 013, এটাই আমার ফোন নাম্বার। এখান থেকে কোথাও যাবে না কিন্তু, দাঁড়াও এখানে, আমার বান্ধবীকে নিয়ে আসছি আমি। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর সেই মেয়েটি তার বান্ধবীকে নিয়ে আসলো। আর তার বান্ধবী এসে বলল, তুই রিক্সা নিয়ে আসলি কেন? কেন, কি হয়েছে রিস্কা নিয়ে আসলে? তুই জানিস না এদের শরীরে দুর্গন্ধ থাকে বেশি, আমি রিক্সা দিয়ে যাই না। এই প্রচন্ড রোদের মাঝে রিস্কা চালাতে গেলে থাকতেই পারে, কিন্তু কোথায়? আমি তো তেমন কিছু পেলাম না আসার সময়। আমি যাব না এগুলো দিয়ে, তুই যা। আরে চল তো, গেলে কিছু হবে না, এত কথা না বলে চল। তারপর জোর করে রিকশায় ওঠালো। আমি কোনো কথা না বলে চালিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর মেয়েটার বান্ধবী বলল, ওই তুই রিক্সাতে থামা, আমি যাব না, প্রয়োজনে হেঁটে যাব, তবুও যাব না। কেন, কি হলো, নেমে যাবি কেন? আমার ভেতর থেকে সব এক্ষুনি বের হয়ে যাবে। কি বাজে দুর্গন্ধ এই শরীরে। কোথায়? আমি তো কোনো কিছু পাচ্ছি না। তুই না পেলেও আমি যাচ্ছি না। তুই নামবি নাকি আমি চলে যাব? আরে আরেকটু গেলে তো চলেই যাব, এখানে নেমে আর কি করব? রিস্কা থামিয়ে কোনো লাভ নেই। আমি নেমে পড়বো বলছি, নেমে পড়বো। ওই তুই রিক্সা থামা, তোর কানে কথা যায় না বলছি যে। মেয়েটার বান্ধবী রাগী গলায় বলল। তখন আমি রিকশা থামালাম আর মেয়েটার বান্ধবী নেমে কিছুটা দূরে চলে গেল। আর মেয়েটা নেমে বলল, সরি, কিছু মনে করো না, আমার বান্ধবী সবসময় এসির ভেতরে থাকে, তাই একটু। আমি মেয়েটার কথা থামিয়ে দিয়ে বললাম, আরে সরি বলার কোনো দরকার নেই ম্যাডাম, সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। আর এই নিন 50 টাকা আপনার। না, আমার টাকা লাগবে না, এটা রেখে দাও। এই বলেই মেয়েটা জলদি চলে গেল। আমি টাকা দেওয়ার জন্য কয়েকবার ডেকেছি, কিন্তু শুনল না। তারপর আমি রিক্সা নিয়ে চলে আসছিলাম। কিছু দূর যাওয়ার পর তখন একটা মধ্যবয়স্ক লোক আমায় ডাকলো। কাছে যাওয়ার পর বলল, পুরনো মার্কেট যাবে? তখন আমি বললাম ওঠার জন্য। ওঠার পর তাকে নিয়ে যাচ্ছিলাম। তখন সেই লোকটার ফোনে কল আসলো। আসার পর ওপাশ থেকে একটা মহিলার কণ্ঠে বলল, ফোনটা লাউড স্পিকার ছিল, রাস্তায় অনেক গাড়ির শব্দ আসছে বলে তাই। তখন মহিলা বলল, কোথায় গেলে তুমি আবার? ওপাশ থেকে মহিলা বলল, এই তো একটু মার্কেটে যাচ্ছি। কিসের জন্য আবার তুমি মার্কেটে গিয়েছো? আরে আব্বু এতদিন পর গ্রাম থেকে আসলো, কিছু কাপড় কিনে দিতে হবে। আচ্ছা, কি রকম কাপড় কিনে দিবে? বয়স্ক মানুষ, তাই একটু কমি কাপড় কিনে দেবো, আর কম দামি কিছু পাঞ্জাবি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, আর আমার জন্য আসার সময় একটা দামি 3 পিস নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। এখন রাখছি তাহলে ফোন।
এই বলেই ফোনটা কেটে দিল লোকটা। আমি মনে মনে ভাবতে লাগলাম, হায় রে মানুষ, তার নিজের বাবার জন্য সবচেয়ে কম দামি কাপড় নিয়ে যাবে, আর তার স্ত্রীর জন্য সবচেয়ে দামি কাপড়। যে বাবা তাকে এত কষ্ট করে বড় করলো, অবশেষে তার মূল্য এটা। আমি মনে মনে বললাম, সত্যি এই পুরো পৃথিবীটা চিনতে পারলেও একটা মানুষকে চেনা যায় না। সেই মানুষটা ভালো না খারাপ সেটা রূপ দেখে বোঝা যায় না, যতক্ষণ না সে প্রকাশ করে তার ভিতরের রূপ। তারপর আমি তাকে মার্কেটের সামনে নামিয়ে দিলাম। লোকটা ভাড়া দিয়ে চলে যাবে। তখন আমি বললাম, এই যে মামা, একটু সময় হবে, একটা কথা বলবো, যদি রাগ না করেন। বল, কি বলবি? আচ্ছা মামা, তাহলে কিছু জিজ্ঞেস করব, একটু উত্তর দিয়েন। আচ্ছা, ঠিক আছে, বল। মামা, আপনি যখন ছোট্ট ছিলেন তখন আপনার বেড়ে ওঠার জন্য দায়িত্ব কার ছিল বেশি? মায়ের পাশাপাশি বাবার থাকে। হুম, আপনি যখন ছোট্ট ছিলেন তখন না হয় বুঝতে পারতেন না, যখন একটু বড় হলেন তখন থেকে বলেন তো, আপনি যা চেয়েছেন তা কি পেয়েছেন কিনা কান্না করার সাথে সাথে? কান্না করলে সাথে সাথে এনে দিয়েছে। আচ্ছা, বাবা কি কখনো দামি কম দামি পোশাক বেছে পরিয়েছেন আপনাকে? যেটা পছন্দ হয়েছে সেটা পরিয়েছে, আর দামিটাই পরাতেন। লোকটা চুপ করে রইল, হয়তো বুঝতে পেরেছে আমার কথার মানে। একজন বাবা শুধু নামে নয়, তার অনেক দায়িত্ব থাকে। মাথায় ঘাম পায়ে ফেলে তার সন্তানকে বড় করে, আর ভালো কিছু করার জন্য তার জীবনের অর্ধেক পরিশ্রমের টাকা তার সন্তানের পিছে ব্যয় করে, আর অর্ধেক রেখে যায় যাতে তার সন্তান ভালো কিছু করতে পারে। আর তারা চিন্তা করে শেষ বয়সে এসে একটু শান্তি পায়। মামা, একটা কথা বলছি, বাবা মা সারা জীবন তো আর বেঁচে থাকবে না, একদিন না একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবে, আর কোনোদিন ফিরে আসবে না। বাবা মাকে যদি কাপড় কিনে দিন তাহলে ভালোটাই দিন। জানেন আমার বাবা মা আছে কিনা তা জানি না, খুব কষ্ট লাগে যদি একটা বার মা বাবাকে দেখতে পারতাম। আমার মা বাবাকে থাক, আর কিছু বলার নেই। মামা, সময় নষ্ট করলাম, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আমার কথা শুনে লোকটা মাথা নিচু করে আছে, কোনো কথা বলল না। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। দুপুর পর্যন্ত রিক্সা চালিয়ে বোনটার জন্য কিছু চকলেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সা নিয়ে বস্তিতে চলে গেলাম। রিক্সা রেখে গিয়ে দেখি বোনটা বসে বসে মাটি নিয়ে খেলছে। তখন আমায় দেখে দৌড়ে আস্তে আস্তে বলল, আমার ভাইয়া এসেছে চকলেট নিয়ে। তখন আমার কাছে এসে বলল, ভাইয়া, চকলেট কই? দাও, জলদি দাও, আমি খাবো। তখন আমি দুষ্টুমি করে বললাম, ইস, আমার একটুও মানে ছিল না চকলেট নিয়ে আসতে, এখন কি হবে? সত্যি তুমি আমার জন্য চকলেট নিয়ে আসোনি? বোনটা মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বলল। তখন আমি চকলেটগুলো বের করে সামনে দিয়ে বললাম, এই যে তোর চকলেট। আমার বোনটা চকলেট খাবে আর আমি নিয়ে আসবো না, তা কী করে হয়? আমি চকলেটগুলো দিয়ে বললাম। চকলেটগুলো পেয়ে খুশিতে লাফাতে লাগলো আর দৌড়ে ঘরে যেতে লাগলো। বোনটার হাসি মুখ দেখলে নিমেষেই সব কষ্টগুলো লুকিয়ে যায়। কিন্তু মা বাবাকে না পাওয়ার কষ্ট সব সময় থাকবে। জানি না আমার মা বাবা বেঁচে আছে কি না, কেমন আছে তাও জানি না। তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে গেলাম। গিয়ে সকালে রান্না করা খাবারগুলো গরম করে ঘরে নিয়ে গেলাম। বোনটা বসে বসে চকলেট খাচ্ছে। তখন আমি বললাম, চকলেট খেলে হবে, গোসল করতে হবে না, চল তোকে গোসল করিয়ে দেই, তারপর খাবার খাইয়ে দেব। তোমার গোসল করে দিতে হবে না, আমি নিজেই গোসল করতে পারবো। তাই নাকি? একা একা গোসল করতে পারবি? পারবো, আমি অনেক বড় হয়েছি এখন। বা, এখনও নিজের হাতে খাবার খেতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, অনেক বড় হয়ে গেছে আমার বোন, খুব ভালো। তাহলে চল, আমি বালতিতে পানি দিচ্ছি। আমি আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছি, চলো। তারপর এক বালতি পানি দিয়ে দাঁড়িয়ে আছি। তখন বোন বলল, তুমি যাও, আমি গোসল করে আসছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই গোসল করে আয়। এটা বলেই আমি চলে আসছিলাম। কিছুক্ষণ পর বোনটা ডাকতে লাগলো। আমি জানি একা গোসল করতে পারবে না। যাওয়ার পর বলল, ভাইয়া, তুমি গোসল করিয়ে দাও। তারপর আমি আর কিছু না বলে গোসল করে দিয়ে নিয়ে চলে আসলাম। তারপর ঘরে এসে একটা প্লেটে ভাত নেওয়ার পর বোনটা বলল, ভাইয়া, আজ আমি তোমায় খাইয়ে দিব, দাও, আমার কাছে দাও। না রে বোন, থাক, তোর কষ্ট করে খাইয়ে দিতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। না, আমি তোমায় খাইয়ে দিব, দাও বলছি, আমার কাছে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এত রাগ করার কি আছে। তারপর খাবারের প্লেট দিয়ে দিলাম বোনটার কাছে। তখন বোনটা হাতে অল্প কিছু ভাত নিয়ে বলল, আমার লক্ষ্মী
লক্ষ্মী ভাইয়া। নাও ভাইয়া, হা করো, খেয়ে নাও জলদি এখন। আমি চুপ করে তাকিয়ে আছি। নিমেষেই চোখের পানি ঝরে পড়তে লাগলো। কতটা বছর পর আমায় এমন আদর করে খাইয়ে দিচ্ছে। মায়ের কথা খুব মনে পড়ছে। এখনও মায়ের হাতে খাবার খাইনি। আল্লাহ মনে হয় তা আমার ভাগ্যে রাখেনি। আর যদি মা বাবা থাকতো তাহলে কত আদর যত্ন করতো। যার মা বাবা নেই সেই বুঝতে পারে সে কতটা একা। বোনটা আছে বলে এখনও হয়তো বেঁচে আছি। কথাগুলো ভাবতে ভাবতে চোখের জলগুলো ঝরে পড়তে লাগলো। এই পৃথিবীতে হাজার কোটি লোকের বসবাস, তার মধ্যে দুটি মানুষ যদি হারিয়ে যায়, মা এবং বাবা, তাহলে এই পৃথিবীতে তুমি একা। মা বাবা না থাকলে যতই কাছের মানুষ থাকুক না কেন, পুরো পৃথিবীটাই ফাঁকা লাগবে। তখন বোনটা দেখলো আমি কান্না করছি। বোনটা দাঁড়িয়ে আছে জামা দিয়ে। আমার চোখের পানি মুছে দিল আর বলল, তুমি ভালো না, একবার পচা। তুমি কান্না করো কেন? তুমি তো আমার খাবার খাইয়ে দাও। কোথায়? তখন আমি তো কান্না করি না। এখন কান্না না করে সুন্দর করে খাও। কি বলবো আমি বোনটাকে, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তখন বোনটার কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে কান্না করে বললাম, খাইয়ে দে, আর কান্না করব না। কোথায় তুমি কান্না থামালে? তুমি তো কান্না করছো এখনো। আমি কিছু বলার আগেই লিমা বলল, শুনো ভাইয়া, আমাদের বাসার পিছনে একটা কালো ভূত আছে। ইয়া বড় বড় দাঁত, ভয়ঙ্কর চেহারা। সেই ভূত যদি কেউ খাবার না খায়, কান্না করে কেউ, তাহলে ভূত এসে নিয়ে যাবে তাকে। এখন কান্না না করে সুন্দর করে খেয়ে নাও তুমি, নয়তো কালো ভূত এসে নিয়ে যাবে তোমায়। কথাটা শুনেই ফিক করে হেসে দিলাম। আমি প্রতিদিন এটা বলে ভয় দেখিয়ে খাবার খাইয়ে দিই, এখন আমায় ভয় দেখাচ্ছে খাওয়ানোর জন্য। আচ্ছা, আর কান্না করব না, খাইয়ে দে। তখন বোনটা খাইয়ে দিতে লাগলো। এই ছোট্ট ছোট্ট হাতে অল্প ভাত মুখে দিলেও এটাই অনেক বেশি আমার জন্য। আমি কিছু খেয়ে তারপর বোনটাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে 3টা পর্যন্ত বাসায় থেকে বোনটাকে রেখে চলে আসলাম। চাচির জন্য একটা শাড়ি কিনে দেব, তার শাড়ি ছিঁড়ে গেছে। চাচার কাছে টাকা নেই, তাই আমি একটা কিনে দিই। আমার কাছে অল্প টাকা আছে, সেটা দিয়ে একটা কিনে দেব। রিক্সা নিয়ে চলে গেলাম পুরনো মার্কেট। সেখানে গিয়ে একটা গজ কাপড় দোকানে বসলাম একটু কিছুক্ষণের জন্য, কারণ চাচাকে বলেছি আসতে এখানে। আমি দোকানটাতে বসেছিলাম, তখন একটা বয়স্ক লোক আসলো এই দোকানে কাপড় কিনতে। এসে দোকানদারকে বলল, বাবা, আমার একটা মোটা কাপড় দাও তো। দোকানদার ছেলেটার বয়স কম একেবারে। তখন ছেলেটা বলল, কি করবেন চাচা মোটা কাপড় দিয়ে? রাতে একটু শীত করে, তাই একটু কম দামে মোটা কাপড় কিনে সেটা ওপর দিয়ে শুয়ে থাকবো। ও, আপনি কোথায় থাকেন চাচা? রাস্তায় থাকি, এখন মোটা কাপড় আছে, থাকলে দাও। আমি লোকটার কথা শুনে অবাক হয়ে গেছি। একমাত্র গরিব মানুষগুলো বুঝতে পারে কেমন করে তার জীবনটা গড়া। গরিব মানুষের ঘরে একটু সুখ আনতে কতটা লড়াই করে জীবনের সাথে, অনেক কষ্ট করতে হয়। তখন দোকানের ছেলেটা বলল, আছে, গজ 40 টাকা পড়বে। আচ্ছা ঠিক আছে, দাও 3 গজ। আচ্ছা চাচা, আপনি কি করেন রাস্তায়, আর কোথা থেকে এসেছেন? আমি গ্রামের মানুষ, গ্রামে কাজ পাচ্ছিলাম না বলে ঢাকায় আসছিলাম একটা কাজ খুঁজতে, কিন্তু পাইনি। আসার সময় 1500 টাকা ছিল আমার কাছে, সেইটা নিয়ে আসছি। আমার একটা মেয়ে আছে, আসার সময় বলে দিয়েছে একটা কম্বল নিয়ে যেতে, সামনে শীত, তাই বলে দিয়েছে। আমি আর 5 দিন থেকে চলে যাব, কিছু টাকা আছে, সেটা দিয়ে আর 5 দিন কাটবে। তাই কম দামি কাপড় দিয়ে রাস্তায় থেকে চলে যাব কাজ না পেলে। এই পাতলা কাপড় দিয়ে থাকতে পারবেন আপনি? বাবা, কষ্ট হলেও থাকতে পারবো, সে ধৈর্য আছে এই গরিবের। এর চেয়ে ঠান্ডায় কিছু ছাড়াই কাটিয়ে দিয়েছি। চাচা, আপনি এত কষ্ট করে রাস্তায় থাকেন, আপনি বাসায় চলে যান। এত কষ্ট করে না থেকে ওখানে চলে যান। ছেলেটা আরও কিছু বলতে যাবে তার আগে বয়স্ক লোকটা বলল, বাবা, আমি যদি বাসায় চলে যাই, কোনো কাজ না পাই, তাহলে আমার স্ত্রী আর মেয়ে না খেয়ে থাকবে। আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার স্ত্রী আর মেয়েকে না খাইয়ে কি করে রাখবো? নিজে কষ্টে থাকলেও আমার পরিবারকে কোনো কষ্টে থাকতে দেব না। তখন ছেলেটা চুপ হয়ে গেল কথাগুলো শুনে।
এমন হাজারো মানুষ আছে যারা নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের কথা না ভেবে তিনবেলা খাবারের জন্য একটু সুখের জন্য এমন হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে রাখে, সব সহ্য করে যাতে তার পরিবার একটু সুখের হাসিটা হাসে। তখন বয়স্ক লোকটা কাপড় নিয়ে চলে গেল টাকা দিয়ে। আমি শুধু শুনছিলাম তার কথা আর তাকিয়ে দেখছিলাম কথাগুলো। শুনে খুব কষ্ট লাগলো। আমার কাছে যদি কাজ থাকতো তাহলে কাজ দিতাম, কিন্তু আমি নিজেই রিক্সা চালাই। থাকার মতো ছোট্ট একটা ঘর আছে, একজন থাকা যায় সেখানে। আমি আর বোন থাকি, থাকার মতো জায়গা নেই যে তাকে দেব, কোনো ভাষা নেই তাকে কি বলবো। আর যদি কোটিপতির ছেলে থাকতাম তাহলে নিশ্চয়ই লোকটার জন্য কিছু করতাম। এইভাবে অনেকক্ষণ সময় কেটে গেল, কিন্তু চাচা এখনও এলো না। তাই আমি চাচার জন্য অপেক্ষা না করে একটা শাড়ির দোকানে গিয়ে চাচির জন্য একটা শাড়ি নিলাম। আমার কাছে 700 টাকা ছিল, সেখান থেকে 600 টাকা দিয়ে নিলাম। নিয়ে মার্কেটের বাইরে চলে আসলাম। এসে চাচাকে ফোন দিলাম। রিসিভ করার পর বললাম, চাচা কোথায় তুমি এখনও? সেই কখন থেকে বসে আছি। ও, ভুলে গিয়েছিলাম। আমি তো মাত্র চায়ের দোকানে এসে বসলাম, যেখানে তুই বলে গিয়েছিলি বসতে। আমি তোমায় তখন কি বলেছিলাম? পুরনো মার্কেট আসতে, আর তুমি গিয়ে চায়ের দোকানে বসে আছো। আচ্ছা তুমি বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। আমি ক্লান্ত হয়ে গেছি, এখানে বসলাম, তুই আয়। তারপর আমি রিক্সা নিয়ে চলে আসছিলাম। হঠাৎ কিছু সামনে যেতেই দেখলাম সামনে সেই 100 টাকা দিয়ে চলে যাওয়া মেয়েটা পড়লো আর আমায় দেখে ডাকলো। তারপর কাছে যাওয়ার পর বলল, যাক, তাহলে পেয়ে গেলাম তোমাকে। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম কখন আসবে। কিসের জন্য দাঁড়িয়ে আছেন বলুন তো? আমার জন্য। তোমার রিক্সা দিয়ে একটু ঘুরে ফিরে আসবো। আমি এখন কোথাও যাব না, সরি, আপনি অন্য কোনো রিক্সা নিয়ে যান। তাহলে যাবে না তুমি? আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি সেই কখন থেকে। দেখুন আমি যাব না, আমার কাজ আছে। একজনের জন্য শাড়ি কিনেছি, তাকে দিতে হবে। আর বাসায় চলে যেতে হবে। আজ নয়, আগামীকাল যদি পারি তাহলে যাব। তখন মেয়েটি মনে হয় এই শাড়ির কথা শুনে আরও মন খারাপ করলো আর বলল, শাড়ি মানে? তুমি কার জন্য শাড়ি কিনেছো? কি ব্যাপার, এই মেয়ের আবার কি হলো? এমন ব্যবহার করছে কেন? তখন মেয়েটি বলল, কি হলো বলো, কার জন্য কিনেছো? মেয়েটি মন খারাপ করে বলল, আমার একটা চাচা আছে, সকালে এসে বলল চাচির নাকি শাড়ি ছিঁড়ে গেছে, তাই তার জন্য একটা শাড়ি কিনেছি। চাচার কাছে টাকা নেই বলেই এখন সেটা দিতে যাচ্ছি। আমি বিশ্বাস করি না। আমি যাব তোমার সাথে, গিয়ে দেখবো। আচ্ছা, আমি যাকে মন চায় শাড়ি দেব, তা আপনার কি? আর আপনি বিশ্বাস করেন বা না করেন তা দিয়ে আমি কি করব? আর আমি আপনাকে নিয়ে যাব না। এই বলে রিক্সা নিয়ে চলে আসলাম চাচার কাছে। এসে দেখি চাচা বসে আছে। তখন চাচার কাছে গিয়ে শাড়ির ব্যাগটা দিয়ে বললাম, নাও চাচা, এই শাড়িটা চাচির জন্য তোমার কাছে দিলাম, নিয়ে চাচিকে দেবে। জিজ্ঞেস করলে বলবে তুমি নিয়ে আসছো, আমার কথা বলবে না। চাচা অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম চাচার চোখের কোণে পানি জমে আছে। তখন আমি কিছু বলতে যাব, তার আগে চাচা বলল, বাবা, তুই কেন এটা করলি? তোর কাছে তো এমনিতেই টাকা নেই, শুধু শুধু এই টাকা খরচ করলি কেন? এখন তুই চলবি কি করে? না, আমি এই শাড়ি নিয়ে যাব না, লাগবে না এই শাড়ি। তুই এই শাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে আয়, এই শাড়ি আমি নিতে পারবো না। তখন আমি বললাম, চাচা তুমি সেদিন কি বললে আমি তোমার ছেলের মতো? বলেছি। তাহলে এই শাড়িটা নিয়ে যাও আর ভাবো এটা তোমার ছেলে দিয়েছে। আর আমার কাছে যা টাকা আছে তা দিয়ে আরও বসে বসে 2 দিন খেতে পারবো। এই শাড়িটা নিয়ে এখন যাও। আর তোমার জন্য কিছু কিনতে পারলাম না চাচা, টাকা ছিল না। তখন চাচা আমায় জড়িয়ে ধরে বলল, জানি না, তোর আব্বু আম্মুকে নিশ্চয় তারা খুব ভালো। আল্লাহর কাছে দোয়া করি তোর আব্বু আম্মুকে যেন তোর কাছে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। আমি চুপ করে রইলাম। তখন চাচা আবার বলল, আমার জন্য নিয়ে আসিস নাই, খুব ভালো কাজ করেছিস। নিয়ে আসলেও আমি নিতাম না। সেটা পরে দেখা যাবে, এখন বাসায় যাও, গিয়ে শাড়িটি চাচির কাছে দাও। তারপর কিছুক্ষণ পর চাচা চলে গেল, আমিও কিছুক্ষণ পর চলে আসলাম। সেখান থেকে এইভাবে চলে গেল কয়েকটি দিন। একদিন দুপুরে আমি রিক্সা রেখে রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড রোদ, তাই একটা শপিং মলের সামনে দাঁড়িয়েছিলাম। রাস্তায় কোনো লোক নেই, শুধু কিছু গাড়ি আছে। তখন হঠাৎ পেছন থেকে কেউ এসে ধাক্কা খেলো। তাকিয়ে দেখি সেদিন এর মেয়েটা, যে বলেছিল আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এটা বলেই রিক্সা থেকে নেমে গিয়েছিল। তখন দেখলাম হাতের ফোন নিচে পড়ে আছে, মনে হয় কথা বলছিল। খেয়াল না করাই আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। তখন আমি দেখলাম রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। তখন আমি ভাবলাম সরি বলি,
দোষ আর থাকলেও আমার মনে করবে, তাই ফোনটা উঠিয়ে বললাম, সরি ম্যাডাম, এই নিন আপনার ফোন। তখন মেয়েটি লাথি মারলো আমায় আর দুটি চড় দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না তুই? আমার ফোন তুই ভেঙে ফেলছিস, আর এখন এই ফোনটার ডিসপ্লে চলে গেছে। তোর জন্য তোকে আজ মেরে ফেলবো। এই বলেই আরও 4টি চড় দিল। তখন আমি বললাম, ম্যাডাম, আপনি দেখে হাঁটলেই তো আর পড়ে না, আপনি নিজে এসে ধাক্কা খেয়েছেন আর ফোনটা পড়ে গিয়েছে, আমি ভাঙলাম কখন? দোষ আপনার। ছোট লোকের বাচ্চা, তোর কত সাহস? তুই মুখের উপর কথা বলিস দোষ করে আবার? এই বলেই লাথি মারলো আর চড় দিতে লাগলো। তখন পাশের একটা দোকানদার এসে মেয়েটাকে বুঝিয়ে নিয়ে গেল। দোকানদার হয়তো সব দেখেছে কার দোষ এখানে, তাই আমায় কিছু বলল না, শুধু এতটুকুই বলল চলে যেতে। আর ফোনটার কিছু হয়নি দেখলাম। আজ কোনো দোষ না করেও মার খেতে হলো। কান্না করে মনে মনে বললাম আমি। তারপর বাসায় চলে আসলাম আর এসে কান্না করছিলাম। তখন বোনটা ঘরে আসলো আর দেখে কান্না করছি আমি, তখন বোনটা আমার কাছে এসে চোখের পানি মুছে একটা কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী ভাইয়া, তুমি কাঁদছো কেন? তখন আমি একটু হাসতে চেষ্টা করলাম আর সত্য লুকিয়ে মিথ্যা কথাটা বললাম বোনটাকে। এমনি চোখে একটা ছোট্ট পোকা পড়েছে আর একটু ঝালা পোড়া করছে, তাই চোখ দিয়ে পানি পড়ছিল। তার জন্য আমার ভাইয়া কাঁদছিল? পোকাটা খুব খারাপ, আমি বকে দিব পোকাটাকে। তোমার কষ্ট দিয়েছে অনেক, আর কান্না করো না। এটা বলেই কপালের একটা চুমু দিল। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর কান্না করবো না। তখন বোনটা আমার কোলে বসে বলল, আচ্ছা ভাইয়া, পোকা কি এখনো আছে তোমার চোখে? না, বেরিয়ে এসেছে তুই চোখের পানি মুছে দেওয়ার সময়। তখন বোনটা হেসে বলল, দেখছো, পোকাটি আমার ভয়ে বেরিয়ে এসেছে। বোনটার এই হাসিটুকুই যথেষ্ট মনটা ভালো করার জন্য। বোনটার হাসি মুখ দেখলেই মনটা ভালো হয়ে যায়। তাই তো এখনও হাজার কষ্টগুলো একটু চাপা দিয়ে বেঁচে আছি। তখন বোনটা আবারও বলল, ভাইয়া, খিদে পেয়েছে, আমায় খাইয়ে দাও জলদি। ঠিক আছে চল, আগে তোকে গোসল করিয়ে দিই, তারপর খাইয়ে দেব। আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া। তারপর বোনটাকে নিয়ে চলে গেলাম, গোসল করিয়ে নিয়ে আসলাম। এসে কিছু খাবার দিয়ে বোনটাকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়ার মাঝে হঠাৎ হাতে কামড় দিল জোরেই বোনটা। তখন আমি বললাম, উফ, কিরে কামড় দিচ্ছিস কেন? এমনি। বোনটা দুষ্টু হাসি দিয়ে বলল, ওরে দুষ্টু বোন, ভালোই দুষ্টু হয়ে গেছিস। হবই তো, দেখতে হবে যে কার এই পিচ্চি বোন। হয়েছে, এখন চুপ করে খাবার খেতে থাক। এটা বলেই আবার আর কিছু ভাত মুখে দিলাম বোনটার। তখন আবার কামড় দিল, কিছু বললাম না। আবার কিছু ভাত নিয়ে মুখে দিতেই আবার কামড় দিল। কেমনটা লাগে তখন বলেন তো? থাক, কিছু বললাম না। বোনটা তো আমার। তখন আর কিছু ভাত নিয়ে মুখে দিলাম, এবার কামড় দিয়ে দৌড়ে রাখলো আর বোনটা হাসতে লাগলো। তখন আমি বললাম, উফ লিমা, কামড় ছাড়, ব্যথা পাচ্ছি বোন, আমার কামড় ছাড়, এটা আমার হাত, তোর খাবার না। তখন অনেক কষ্টে হাত ছাড়িয়ে আর আমি বললাম, কি হয়েছে, তোর কামড় দিচ্ছিস কেন আমার হাতে বলতো? আমার চকলেট কোথায়? আজ নিয়ে আসোনি কেন? তাই কামড় দিয়েছি। ও, ভুলেই গিয়েছি, আজ একটু মনে ছিল না চকলেট নিয়ে আসতে তোর জন্য। তাই তো কামড় দিলাম, যাতে মনে থাকে, পরের বার আর ভুল না হয়। যদি ভুল হয় তাহলে এমন কামড় দিব, পরে বুঝতে পারবে আজ একটু কম দিলাম, পরের বার আরো বেশি করে দিব। আচ্ছা ঠিক আছে, আর ভুল হবে না, খুব মনে থাকবে, যেই কামড় দিয়েছিস খুব মনে থাকবে। মনে থাকে যেন। এই জন্য কেটে গেল কয়েকটি দিন। আজ কলেজে ভর্তি হতে যাব, তাই সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম কলেজে যাওয়ার জন্য। তখন বোনটা দেখে আমি রেডি হচ্ছি। তখন বোনটা আমায় বলল, ভাইয়া, কোথায় যাও তুমি? কলেজে ভর্তি হতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো, তুই ঘরে বসে থাক, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও, আর আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তারপর চলে আসলাম। জানি না কত টাকা লাগবে ভর্তি হতে, আমার কাছে অল্প কিছু টাকা আছে। গিয়ে দেখি যদি ভর্তি হতে পারি তাহলে ভালো, আর না হতে পারলে আর লেখাপড়া করবো না, রিক্সা চালাবো। কলেজটা খুব ভালো, আমার বাসা থেকে কিছুটা দূরে। হেঁটে হেঁটে নিচের দিকে তাকিয়ে যাচ্ছিলাম।
তখন হঠাৎ পেছন থেকে কেউ ওই বলে ডাকলো। আমি আর তাকালাম না, রাস্তায় অনেক মানুষ হতে পারে, অন্য কাউকে ডেকেছে। আমি হেঁটে যেতে লাগলাম, তখন দৌড়ে একটা মেয়ে আসলো আমার সামনে। আর এই মেয়েটা হচ্ছে সেদিন আমার রিক্সা দিয়ে ঘুরতে চাইছে। সে তখন মেয়েটা বলল, ওই তুমি কোথায় যাও? কলেজে ভর্তি হতে যাচ্ছি। ও, কোন কলেজে যাচ্ছ? এই সামনের এই কলেজে যাচ্ছি। ও, আমিও ওই কলেজেই যাচ্ছি। তোমাকে দেখলাম হেঁটে যাচ্ছ, তাই আমিও আসলাম। চলো, তোমার সাথে হেঁটে যাব। কেন? আপনি আমার সাথে হেঁটে যাবেন কেন? একটা রিক্সা নিয়ে চলে যান। না, আমি তোমার সাথে হেঁটে যাব। চলো। আর এখন থেকে আমায় তুমি করে বলবে। এই আপনি করে ডাকটা শুনতে ভালো লাগে না। আমার নাম মায়া, বুঝতে পারছো? আমি কিছু বলতে যাব, তার আগে মায়ের বান্ধবী আসলো তার গাড়ি নিয়ে আর বলল, কিরে, তুই ওই ছোট লোকের সাথে হেঁটে যাচ্ছিস? নীলা, চুপ কর। ছোট লোক কাকে বলছিস? সে একজন রিক্সা চালক, আর আমি তার সাথে হেঁটেই যাব। তুই চলে যা। ছি, তুই সামান্য এই রিক্সা চালক ছেলের সঙ্গে হেঁটে যাচ্ছিস? কি বাজে পোশাকের, শরীর থেকে দুর্গন্ধ আসছে। তোর শরীরে ময়লা আসবে। চলে আয় আমার গাড়িতে, এই ছোট লোকের কাছ থেকে। তখন মায়া বলল একটু রাগী গলায়, বলল, নীলা, তুই চুপ কর। রিক্সা চালক হয়েছে বলে কি হয়েছে? সে কি মানুষ না? আর ছোট লোক কাকে বলছিস? সে গরিব, তাই রিক্সা চালাই পেটের ক্ষুধা মেটাতে। তাই বলে ছোট লোক বলে গালি দিচ্ছিস কেন? মানুষকে সম্মান দিতে শেখ। কি ব্যাপার, তুই ওই ছোট লোকের পক্ষে কথা বলছিস কেন? ও ছোট লোক, তাই বলছি। এইগুলা ছোট লোককে আমি দেখতে পারি না। শরীর থেকে কি দুর্গন্ধ বের হয়। আবার তো এদের দেখলেই ভেতর থেকে সব উল্টে আসে। নীলা, তুই চলে যা। আমার রাগ হচ্ছে, আমি উল্টোপাল্টা কিছু বলে দিব। তখন নীলা চলে গেল আর মায়া তাকিয়ে দেখে আমি চলে যাচ্ছি। তখন দৌড়ে আমার কাছে গেল আর হাঁটতে হাঁটতে বলল, নীলার কথাই কিছু মনে করো না। আসলে বড়লোক বাবার মেয়ে তো, তাই একটু অহংকারী। না, কিচ্ছু মনে করি নাই, ঠিকই বলছে, আমি তো ছোট লোক, তাই বলছে। আবার তুমি সেই একই কথা বলছো, আর একবারও এই কথা বলবে না। তারপর আর কিছু না বলেই চলে আসলাম। কলেজে এসে প্রিন্সিপালের রুমে চলে আসলাম ভর্তি হতে। আসার পর শুনলাম ভর্তির জন্য 6,000 টাকা লাগবে আর 500 টাকা এক্সট্রা দিতে হবে। তখন আমি প্রিন্সিপালের রুমে থেকে বেরিয়ে আসলাম। এসে হাঁটছি আর মনে মনে ভাবছি, এত টাকা কোথায় পাবো? এখন ভর্তি হতে 6,500 টাকা লাগবে, আরও বই কিনতে হবে, তার মানে অনেক টাকার প্রয়োজন। রিক্সা চালিয়ে কি এত টাকা পাওয়া যায়? যা পাই তা দিয়ে 3 বেলা খাবার জোটে না। সত্যি গরিবের ভাগ্যে সব কিছু মেলে না। থাক, লেখাপড়া করবো না, এখানেই লেখাপড়া শেষ করে দিই, রিক্সা চালাই। আমি মনে মনে বললাম, মনে মনে ভাবছিলাম আর হেঁটে যাচ্ছিলাম। তখন হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগলো। তাকিয়ে দেখি নীলা আর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এখন সরি বললেও মারবে, না বললেও মারবে। একে তো আমায় দেখতেই পারে না, সহ্য করতে পারে না, তার উপর আবার ধাক্কা লেগেছে। তখন আমি বললাম, সরি, আমি দেখে ধাক্কা দেইনি, ক্ষমা করে দেবেন আমায়। তখন নীলা ঠাস করে 2টি চড় দিয়ে বলল, উত্তর বাচ্চা, তুই ইচ্ছে করে ধাক্কা দিয়ে এইসব বলছিস? দেখে মেয়ে মানুষ দেখেই কি ধাক্কা দিতে মন চায়? ছোট লোকের বাচ্চা, আজ তোর হাত পা সব ভাঙবো। আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, বিশ্বাস করুন। তবুও আমি ক্ষমা চাইছি। আর আপনি একটু দেখে হাঁটলেই হতো, তাহলে আর ধাক্কা লাগতো না। আমি কান্না ভিজা কণ্ঠে বললাম। কি, তোর এত সাহস, তুই ধাক্কা দিয়ে এখন বলছিস আমি দেখে হাঁটতে? তোকে আজ আমি। নীলা এটা বলেই আমার শার্ট ধরে শার্ট টেনে ছিঁড়ে ফেললো। ছিঁড়ে আরও 2টি চড় দিল আর ধাক্কা দিয়ে ফেলে দিল আমায় মাটিতে। আমি পড়ে যাওয়ার পর লাথি মারতে লাগলো। কলেজের অনেক ছাত্রছাত্রী এসে ভিড় জমিয়ে দেখতে লাগলো। আর নীলা লাথি মারতে মারতে বলল, ছোট লোকের বাচ্চা, খুব শখ মেয়ে মানুষের সাথে ধাক্কা খাবার, তাই না? নিজে ধাক্কা দিয়ে এখন বলছিস আমি দেখে হাঁটতে, আমার দোষ দিচ্ছিস। নীলা লাথি মারতে মারতে বলল, সরি, আমায় ক্ষমা করে দিন, দোষটা আমারই। আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, কোনো ক্ষমা নেই তোর। আমার এত সুন্দর শরীরটা তুই ময়লা করে ফেলেছিস, এখন বুঝতে পারবি তার ফল। আর তুই এই কলেজে আসছিস কেন? ভর্তি হতে? তুই এই কলেজে কখনো ভর্তি হতে পারবি না আমি থাকতে। নীলা লাথি মারতে মারতে বলল। তখন আমার চোখটার সামনে মায়ার দিকে গেল, দেখি দাঁড়িয়ে আছে আর রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তখন আমি নীলাকে বললাম, ম্যাডাম প্লিজ আর মারবেন না, আপনার পায়ে ধরি, তবু ক্ষমা করে দিন। তোদের ছোট লোকদের কোনো ক্ষমা নেই। এই বলেই লাথি মারতে লাগলো। কিছুক্ষণ পর আমি আবার বললাম, প্লিজ ম্যাডাম আর মারবেন না, আপনার পায়ে ধরি, প্লিজ, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, তবু ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা দিন। এই তোদের মতো কিছু গরিব ছোট লোকগুলোই একটা সমস্যা। তাদের মারলেও শরীরে লাগে না, কথা বললেও লাগে না, দোষ করে আবার পায়ে পড়িস।
ছেড়ে দিলে কিছুদিন ভালো সেজে আবার এমনি করিস। তোকে তো আজ এমন শিক্ষা দিব সারা জীবন মনে রাখবি। নীলা লাথি মারতে মারতে বলল। তখন মায়া এসে নীলাকে ঠাস করে দুটি চড় দিয়ে আরও বলল, কি মনে করিস নিজেকে খুব সুন্দরী? তোর বাবার টাকা আছে বলে যার সাথে মন চাই তার সাথে খারাপ ব্যবহার করবি? ছেলেটা তোকে কোনো আঘাত দেয়নি, তবুও তুই মারছিস। ক্ষমা পর্যন্ত চেয়েছে, তবুও তুই মারছিস। তোর বাবা তোকে ভালো করে শিক্ষাই দেয়নি, ভদ্রতা কিছুই শেখায়নি। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড না হতি তাহলে তোকে আরও কয়েকটা চড় দিতাম, কিন্তু বেস্ট ফ্রেন্ড বলে বেঁচে গেলি। আর কি যেন বললি, গরিবের শরীরে মালে লাগে না, কথা বললেই লাগে না। আর লাগবে কি করে? তারা কোনো দোষ করলে তা মাথা পেতে নেয়, যা শাস্তি দেবে তা সহ্য করে নেয়। আর না দোষ করলেও তোর মতো অহংকারী কিছু লোক একটু কিছুর জন্য হাজারটা বাহানা ধরে কথা বলে। তোর বাবা তো বসে বসে গরিবের টাকা মেরে খায়। গরিবের 100 টাকা রোজগার করতে হয় সারাটা দিন খেটে। সেটা তোকে বোঝাতে পারবো না, কারণ তোর মতো মেয়েকে বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না। তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। আর কি যেন বললি, ওই কলেজে ভর্তি হতে পারবে না? আমিও দেখবো কি করে ভর্তি না হয়। তখন নীলা মায়াকে বলল। নীলা মায়াকে রাগী গলায় বলল, তুই কাজটা আর ঠিক করিস নাই। এই ছোট লোকের বাচ্চার জন্য তুই বন্ধুত্ব শেষ করলি তো, আর আমার গায়ে হাত তুললি। আমিও দেখে নিব তোদের দুজনকে। যা, কি করবি করিস। তখন আমি আরেকটা লাথি দিয়ে নীলা বলল। তোকে আমি দেখে নেব। তখন মায়া ঠাস করে আরও দুটি চড় দিল নীলাকে আর বলল, তুই আবার লাথি মারছিস? তোর পা ভেঙে ফেলবো যদি আর একবার লাথি মারিস। তোকে আমি দেখে নেব। তখন নীলা চলে গেল। আমি মাটিতে পড়েছিলাম। তখন মায়া গিয়ে টেনে তুলল আর পাশে থাকা সব ছাত্রছাত্রীকে বলল, বাহ, আপনারা সবাই খুব ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোবার মতো দেখতে জানেন, বাধা দিতে জানেন না। একটা মেয়ে এমন করে মারছে, কোথায় আটকাবেন তার না করে দাঁড়িয়ে দেখছেন। তখন সেখান থেকে একটা ছেলে বলল, কি করে বলবো বলেন? তার আব্বু হচ্ছে মন্ত্রী আর তার আপন চাচা এই কলেজের প্রিন্সিপাল। কিছু বলতে গেলে আমাদের এই কলেজ থেকে বের করে দেবে। এই ভয় নিয়ে যদি থাকেন তাহলে জীবনে কিছু হবে না। আজ তার সাথে করেছে, অন্যদিন আপনার সাথেও করতে পারে। যান, আপনারা সবাই এখন চলে যান যার যার কাজে। তখন সবাই চলে গেল। তখন আমি মায়াকে বললাম, আপনি আমার জন্য শুধু শুধু আপনার বন্ধুত্ব নষ্ট করে দিলেন কেন? আমায় মারছিল, মারতো। কান্না বন্ধ করো তুমি আগে। আর শোনো, আমিও গরিবের মেয়ে। আব্বু অনেক কষ্টে লেখাপড়া করাচ্ছে আমায়, আর গরিব মানুষকে নিয়ে এমন বাজে কথা বললে এটা আমি সহ্য করব কি করে? আর এমন বেস্ট ফ্রেন্ড আমার প্রয়োজন নেই যে নাকি গরিব মানুষগুলোকে মানুষের মতো দেখে না। বুঝতে পারছি, আপনার তো বেস্ট ফ্রেন্ড ছিল। বেশি কথা বললে তোমাকে এখন চড় দিব কয়েকটি। তখন আমি চুপ করে রইলাম আর ভাবলাম চলে যাই, এখন থেকে হেঁটে চলে যাব। এখন মায়া আমার হাতটা ধরে বলল, কোথায় যাও? চলো আমার সাথে। না, আমি আর কোথাও যাব না, বাসায় চলে যাব। না, এখন বাসায় যেতে হবে না, আগে ভর্তি হয়ে নাও, তারপর বাসায় যাও। আমি আর লেখাপড়া করব না, আমার কাছে টাকা নেই। এখন থেকে রিক্সা চালাবো, এটাই ভালো। আমি টাকা দিব ভর্তি হওয়ার জন্য, চলো। না থাক, আমি রিক্সা চালাবো, লেখাপড়া করব না। আর এখানে যদি ভর্তি হই তাহলে নীলা আরও অত্যাচার করবে। আপনি থাকেন, আমি গেলাম। এটা বলে হাঁটতে যাব, তখন মায়ার টেনে নিয়ে যেতে লাগলো আর বলল, টাকা দিচ্ছি আমি, তোমার সমস্যা কি? আমি বলছি ভর্তি হতে হবে, তার মানে ভর্তি তুমি এই কলেজেই হবে, চলো। কিন্তু আমার শার্ট তো ছিঁড়ে ফেলেছে, এখন কি করে যাব খালি গায়ে? আচ্ছা চলো, কলেজের সামনে একটা দোকান আছে, গেঞ্জি বিক্রি করে, সেখান থেকে একটা নিয়ে আসি কিনে। আমি কিছু বলতে যাব, কিন্তু আমার মুখে হাত দিয়ে বলল, কিচ্ছু বলা যাবে না। আর কিছু বলতেও দিল না মায়া। টেনে নিয়ে গিয়ে একটা গেঞ্জি কিনে পরিয়ে তারপর ভর্তি করালো। তারপর বের হওয়ার পর মায়া বলল, এখন বাসায় যাও, আর এখন কলেজে কি হয়েছে তা ভুলে যাও। আমি তোমায় ফোন করব, যাও। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। লিমার জন্য চকলেট নিয়ে বাসায় আসার পর বোনটা বলল, ভাইয়া, তুমি আসছো কোথায়? আর চকলেট কোথায়? দাও দাও, জলদি দাও। আমি চকলেটগুলো লিমার হাতে দিয়ে খাটে এসে বসে পড়লাম। তখন লিমা আমার কাছে আসলো আর এসে আমার গালে হাত দিয়ে দেখতে লাগলো গালে চড় দেওয়াতে ফুলে গেছে। তখন লিমা বলল, তোমার গালে কি হয়েছে ভাইয়া? এমন ফুলে আছে কেন? কি হয়েছে? এই যা, এখন কি বলবো আমি? সত্যিটা বলা যাবে না, যে কোনো একটা মিথ্যা বলতে হবে। তখন আমি লিমাকে বললাম, কিচ্ছু হয়নি বোন, এমনি ফুলে গেছে। না, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে, তাই ফুলে গেছে গাল। আমি কিছু বলতে যাব, তখন লিমা আবারও বলল, এই যে দেখো, তোমার হাতটাও ফুলে গেছে,
কেউ কি মেরেছে তোমাকে ভাইয়া? এখন কি করে সত্যি কথা বলবো? আমি তোকে, আমায় শুধু শুধু ওই মেয়েটি মেরেছে। তখন বোনটা আবার বলল, কি হলো বলো ভাইয়া, তোমাকে কে মারছে? না বোন, কেউ মারেনি, আমায় এমনি একটু পড়ে গিয়ে ব্যথা পাইছি। পড়ে গেলে আবার গালে ব্যথা পায় কি করে? তাহলে তো হাতে পায়ে সব জায়গায় ব্যথা পাওয়ার কথা। তখন আমি লিমাকে বললাম, তুই কি আমায় সন্দেহ করছিস? সন্দেহ করব কি, করে ফেলছি। যা, তোর সাথে কথা নাই, তুই শুধু শুধু আমায় সন্দেহ করিস। তখন বোনটা আমার দুই গালে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী ভাইয়া, তুমি রাগ করছো? না, আমি রাগ করি নাই। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, আহ, দেখছো কি করে রাগ করে আছে আমার সাথে? আমি বুঝি না মনে করছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আর সন্দেহ করব না। চলো, খিদে পেয়েছে, খাবার খাইয়ে দাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চল গোসল করে খাইয়ে দিচ্ছি। এমন করে বলে কেউ? ভালো করে বলো, তুমি কিন্তু রাগ করে বলছো ভাইয়া। আমি রাগ করিনি, চল বোন, তোকে গোসল করে খাইয়ে দেই। এবার ঠিক আছে। তারপর বোনটাকে নিয়ে গোসল করিয়ে দিলাম। তারপর ঘরে এসে খাবার খাইয়ে দিলাম। আমিও খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম চাচা আসছে রিক্সা নিয়ে। তখন আমি থেমে রিক্সা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। চাচা আমায় দেখে কাছে আসলো, এসে বলল, কিরে ভাতিজা, কেমন আছিস তুই? ভালো চাচা, তুমি কেমন আছো? আর চাচি কেমন আছে? সবাই ভালো আছে। তোর চাচি খুব খুশি হয়েছে তোর দেওয়া শাড়ি পেয়ে। তুমি বলে দিয়েছো শাড়িটা আমি দিয়েছি? তোর চাচি তোকে বলেছে যেতে, কখন যাবি বল? আচ্ছা, আগামীকাল যাবো চাচা। তারপর আরও কিছুক্ষণ কথা বলে আমি চলে আসলাম রিক্সা নিয়ে। একটু সামনে আসার পর একটি মেয়ে ডাকলো রিক্সা নিয়ে কাছে যাওয়ার পর বলল, ভাইয়া নিউ মার্কেট যাবে? আমি তো মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। যেখানে রিক্সাওয়ালা ছাড়া কেউ ডাকে না, সেখানে এই মেয়েটি আমায় ভাইয়া বলে ডাকলো। আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি বললাম, নিউ মার্কেট যাব, উঠুন। মেয়েটি আমার দিকে এখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি জোরে বললাম, কি হলো, ওঠেন রিক্সায়। তখন মেয়েটি আমায় বলল, আচ্ছা, আপনার আব্বু আম্মু আছে? আছে। কেন, কি হয়েছে? আমি মিথ্যা কথা বললাম। আসলে আপনার চেহারা আর আমার আব্বুর চেহারা প্রায় একই দেখতে। চেহারা মিল হতেই পারে, আমি তো আর আপনার পরিবারের কেউ না। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, এখন ওঠেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। আপনি টাকা দিলে আমার লাভ হবে। আচ্ছা ঠিক আছে, চলেন ভাইয়া। তারপর মেয়েটি আর কোনো কথা বলল না, রিকশায় উঠে বসলো। মেয়েটির বয়স আমার চেয়ে অনেক কম, তাই হয়তো ভাইয়া বলে ডেকেছে আমায়। সবাই তো আর একরকম না। তারপর আমি রিকশা চালিয়ে যেতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পর মেয়েটি বলল, আচ্ছা ভাইয়া, আপনার নাম কি, কোথায় থাকেন? আমার নাম নীরব আহমেদ, আমি সামনের ওই বস্তিতে থাকি। চিনতে পারছি। আচ্ছা, আপনি কি পড়ালেখা করেন? ইন্টারে পড়ি, আজ ভর্তি হয়ে আসলাম। আপনার আব্বু কি করে? এখন কি বলবো, আমি তো জানি না আমার আব্বু আম্মুকে, সত্যিটাই বলে দেই। আমি চুপ করে আছি দেখে মেয়েটি আবারও বলল, কি হলো ভাইয়া, বলেন। আম্মুকে গিয়ে আজ বলবো আব্বুর মতো দেখতে একটা ভাইয়াকে দেখেছি। তখন আমি বলতে যাব, ঠিক তখনই রিক্সার পেছনে একটা গাড়ি এসে জোরে ধাক্কা মারলো। রিক্সায় বসে থাকা মেয়েটি মাটিতে পড়ে গেল। আমি সাথে সাথে নেমে মেয়েটিকে উঠাইলাম। তখন মেয়েটি নিজেকে সামলে নিল। মেয়েটার হাতে একটু কেটে গেছে। আমি তখন না দেখে গাড়িটাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কোন সালারে দিনে দুপুরে নেশা করে গাড়ি চালায়, দেখে চালাতে পারিস না? তারপর গিয়ে দেখলাম অনেক দামি গাড়ি, BMW, আর সামনে তাকিয়ে দেখি ড্রাইভারের জায়গায় নীলা বসে আছে আর হাসছে। এটা দেখেই প্রচণ্ড রাগ হতে লাগলো। তখন নীলা বের হয়ে আসলো হাসতে হাসতে আর বলল, কি কেমন দিলাম তোর ধাক্কা রিক্সায়? আমি রাগী গলায় বললাম, দেখে গাড়ি চালাতে পারেন না, আর একটু হলেই তো অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত। তখন নীলা হেসে বলল, হলে তো তা আমার কি, তুই মরতি। আমি তো চেয়েছিলাম তোকে আজ আমার গাড়ি দিয়েই তোকে রাস্তার সাথে মিশিয়ে দিতে, কিন্তু তারপর আবার ভাবলাম আর একটু কষ্ট দিয়ে মারি। আপনি মেয়ে না হলে এতক্ষণে আপনার 12টা বাজিয়ে দিতাম। একে তো আমার রিক্সার ক্ষতি করেছেন, তার উপর আবার ওই মেয়েটারও। আপনার জন্য রিক্সা থেকে পড়ে গেছে, মেয়েটা হাত কেটে গেছে। তখন নীলা ঠাস করে আমায় দুটি চড় দিয়ে বলল,
ছোট লোকের বাচ্চা, তো সাহস কত? তুই আমার থ্রেট দিচ্ছিস? তোকে আজ মেরেই ফেলবো। নীলা এই বলেই আরও কয়েকটি চড় দিয়ে লাথি দিতে যাবে, তখন রাস্তায় থাকা মানুষগুলো নীলাকে নিয়ে একটু দূরে চলে গেল। আমি মন খারাপ করে চলে আসলাম। দোষ না করেও মার খেতে হলো। মেয়েটির কাছে এসে দেখি তার হাত দিয়ে রক্ত পড়ছে। তখন আমি বললাম, এ কি, আপনার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে, জলদি চলেন ডাক্তারের কাছে। ভাইয়া সমস্যা নেই, একটু কেটে গেছে, কিছু হবে না। ভাইয়া যেহেতু বলছো, তাহলে ভাই হিসেবে কথাটা সরো, এখন চলো। আর কিছু বললো না মেয়েটি। পাশেই একটা ঔষধের ফার্মেসি দেখলাম, সেখানে নিয়ে গেলাম। যাওয়ার পর ব্যান্ডেজ করে দিল আর কিছু ঔষধ দিল। তারপর তাকে নিয়ে রিকশায় করে তার ঠিকানা অনুযায়ী নামিয়ে দিয়ে আসলাম। আজ আর রিক্সা চালাতে পারবো না, রিক্সা গ্যারেজে নিতে হবে। ধাক্কা দেওয়ার কারণে রিক্সার পেছনে সব বাঁকা হয়ে গেছে। তারপর রিক্সা গ্যারেজে দিয়ে চলে আসলাম। বোনটার জন্য চকলেট নিয়ে বাসায় আসার পর বোনটা আমায় দেখে দৌড়ে আসলো আর জড়িয়ে ধরে বলল, আমার ভাইয়া এসে গেছো, আমার লক্ষ্মী ভাইয়া। তাই নাকি? আমি তোর লক্ষ্মী ভাইয়া? লক্ষ্মী ভাইয়া, এখন আমার চকলেট দাও, আমি বসে খাই। আমার চকলেট পাগলি বোন। জলদি দাও এখন চকলেট। তারপর চকলেটগুলো বোনটার হাতে দিয়ে চকলেটগুলো পেয়ে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। এইভাবেই কেটে গেল 3টে দিন। আজ কলেজে যাচ্ছি। সকালে উঠেই ফ্রেশ হয়ে রেডি হলাম, সাথে বোনটাকে নিয়ে। বোনটা আজ বলল স্কুলে যাবে, তাই সাথে নিয়ে যাচ্ছি। বোনটাকে স্কুলে দিয়ে তারপর আমি কলেজে যাব। তারপর বোনটাকে স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। ভেতরে যাওয়ার পর নীলার সামনে আসলো, এসে বলল, সরি নীরব, তোমার সাথে আমার খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, আমার দোষ ছিল, আমি দুঃখিত। আমি নীলার কথা শুনে সত্যি অবাক হয়ে গেছি। যে মেয়ে আমায় সহ্য করতে পারে না, সেই মেয়ে এসে আমায় সরি বলছে। এটা কি সত্যি নাকি মিথ্যা অভিনয়? আমার বিশ্বাস হচ্ছে না। তখন নীলা আবার বলল, আমি জানি তুমি বিশ্বাস করবে না আমার সাথে। কলেজের পেছনে নদীর ধারে চলো, তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর নীলার সাথে চলে গেলাম। কলেজের পেছনে যাওয়ার পর তখন নীলা বলল, আমায় ক্ষমা করে দাও, অনেক অত্যাচার করেছি তোমার ওপর, প্লিজ। ক্ষমা করে দিয়েছি। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, তাই ক্ষমা করে দিলাম। সত্যি বলছো তুমি? সত্যি। আচ্ছা, একটু চোখ বন্ধ করো, তোমায় সারপ্রাইজ দিব, প্লিজ। আমি আর কিছু না ভেবেই চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর কেউ আমার চোখে বেঁধে ফেললো, সাথে মুখ বেঁধে ফেললো আর ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। পড়ে যাওয়ার পর সাথে সাথে লাঠি দিয়ে মারতে লাগলো। অনেকক্ষণ মেরে থামলো। আমার হাত পা কেটে গেছে, মনে হচ্ছে ঝাড়া পোড়া করছে অনেক। হাত ভেঙে গেছে, মনে হয় হাত আমি নাড়তে পারছি না, না কথা বলার শক্তিও নেই আমার। তখন আমার চোখ থেকে কাপড় সরিয়ে দিল। একটু তাকিয়ে দেখি 5জন ছেলে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আমায় এতক্ষণ হকি স্টিক দিয়ে মেরেছে। সাথে নীলা দাঁড়িয়ে আছে আর হাসছে। তখন নীলা বলল, তুই কি মনে করেছিস আমি তোর কাছে সত্যি ক্ষমা চেয়েছি? আরে তোর মতো ছোট লোকের কাছে ক্ষমা চাইতে যাব কেন? সেদিনের প্রতিশোধ নিলাম, তার জন্য মায়া আমার চড় দিয়েছিল। আমার সন্দেহটাই ঠিক হলো। এতক্ষণ অভিনয় করছিল তাহলে। তখন নীলা ওই ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার এটাকে, আরও মার। তখন ওই 5জনের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন ছেলে বলল, কি বলছেন ম্যাডাম? আর যদি মারি তাহলে মৃত্যু হতে পারে। তোদের যেটা বললাম সেটা কর, মরলে মরে যাক। এই ছোট লোকের বাচ্চা রিক্সা চালকটা মরলে মরুক, তা দিয়ে আমার কি? তোদের মারতে বললাম তাই কর। আচ্ছা ঠিক আছে, তাই করছি। এটা বলেই হকি স্টিক দিয়ে মারতে লাগলো। আর নীলা বসে বসে হাততালি দিচ্ছে আর হাসতে লাগলো। জানি না কি এমন দোষ করলাম যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই মেয়েটার কি একটু মায়া দয়া নেই? গরিব বলে কি আমি মানুষ না? আল্লাহ, তুমি কত রকমের মানুষ দেখালে এই পৃথিবীতে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর নীলা বলল, ওই থাম, আর মেরে লাভ নেই, মনে হয় মরে গেছে, দেখছিস না নড়াচড়া করছে না। তারপর আমায় সেখানেই ফেলে আসলো নীলা। এদিকে মায়া কলেজে এসে খুঁজতে লাগলো আমি আসছি কিনা। আমায় না পেয়ে ক্লাসে চলে গেল। ভাবলো হয়তো আসেনি। সবগুলো ক্লাস করে বের হলো মায়া। তখন নীলা ডাকলো। কাছে যাওয়ার পর মায়াকে বলল, কিরে, খুব তো খুঁজেছিস, পেলে কোথাও? পেলি না তো, আর পাবিও না। কি করে বেঁচে থাকলে তো পাবি? মায়ের হাতে বই ছিল কিছু, সেটা হাত থেকে নিমেষে পড়ে গেল। তখন মায়া বলল, কেন, কি হয়েছে তোর? আরে এমন মন খারাপ করছিস কেন? তোর মনে নেই তুই আমার চট দেওয়ার পর কি বলেছি? আমি পরে দেখে নিব, এটা বলেছিলাম তো। বলেছিলি।
তুই সামান্য এই ছোট লোক রিক্সা চালক ছেলেটার জন্য আমার গায়ে হাত তুলেছিস, তো আমি তোকে মেরে ফেলেছি, আর তোকেও আমি পরে দেখে নিব। আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমার গায়ে হাত তুলেনি, আর তুই সামান্য একটা ফকিরের মেয়ে হয়ে আমার গায়ে হাত তুললি। এর প্রতিশোধ আমি নিব। মায়া কথাটি শুনে প্রচণ্ড রেগে গেল, আর তখন ঠাস করে দুটি চড় দিয়ে নীলার গলা চেপে ধরলো আর বলল, তোকে আজ আমি মেরেই ফেলবো। কি বললি তুই? আমি ফকিরের মেয়ে? তো জিব্বা আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। যাকে মাত্র ভালোবাসতে শুরু করলাম তুই তাকে মেরে ফেলেছিস বললি তো? তোকে আজ জীবিত মাটি চাপা দিয়ে মারবো। মায়া নীলার গলা চেপে ধরে রাগী গলায় বলল। তখন কলেজের ছাত্রছাত্রী এসেছে, মায়াকে ছাড়িয়ে নিল। তখন মায়া আবারও বলল, সত্যি কথা বল, কোথায় এখন সে? তার যদি কিছু হয় তাহলে তোর গলা আমি কেটে ফেলবো, তুই যত বড় লোকের মেয়ে হোস না কেন। তখন নীলা বলল। মায়া এটা শুনেই দৌড়ে কলেজের পেছনে গেল, গিয়ে দেখলো কেউ নেই। কিছুটা সামনে মাটিতে রক্ত লেগে আছে। তখন মায়া সেখানে বসে কান্না করতে লাগলো। এদিকে আমার যখন জ্ঞান ফিরল, তাকে দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি, হাত পা সব ব্যান্ডেজ করা, নড়তে পারছি না। আমি পাশে তাকিয়ে দেখি কেউ নেই। খুব কষ্ট হচ্ছে, মেয়েটার কোনো ক্ষতি করিনি, তবুও এত অত্যাচার করলো। আমি গরিব বলে কি মানুষ না? আল্লাহ, তুমি কেন জ্ঞান ফেরালে আমার? এত কষ্ট করে বেঁচে থাকার ইচ্ছে হয় না। ছোটোবেলা থেকেই মা বাবা কাউকে পাইনি, প্রতিদিন নিজের জীবনের সাথে কষ্টগুলোর সাথে লড়ে গেছি, আর কত কষ্ট সহ্য করব আমি। তখন হঠাৎ নার্স আসলো ভেতরে, আর এসে দেখতে পেল আমার জ্ঞান ফিরেছে। নার্স এটা দেখে দৌড়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে বলল, এখন বিপদমুক্ত। এটা বলেই ডাক্তার চলে গেল। শুধু নার্স ছিল। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো আমার সমান বয়সের। তখন নার্স চলে গেল, আর ছেলেটা এসে বলল, ভাই তোমার জ্ঞান ফিরেছে? তাহলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, তুমি এখনো বেঁচে আছো। আমি তো মনে করেছি তুমি আর বাঁচবে না। কে তুমি ভাই, আমায় বাঁচালে? আমি তুমি চিনবে না, আমার নাম ফাহাদ। আমি এইখানে নতুন আসছি, আমার বাসা কুমিল্লা। তুমি যে কলেজে ভর্তি হয়েছো, আমিও ওই কলেজে ভর্তি হয়েছি। আমি সেদিন কলেজের পিছনে গিয়েছিলাম দেখতে, আর দেখতে গিয়ে দেখি তুমি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আসো। আমি তখন তাড়াতাড়ি আর কিছু ছেলেকে ডেকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসছি। তুমি এই 2 দিন হলো হাসপাতালে অজ্ঞান হয়েছিলে, আজ জ্ঞান ফিরল। আমি কথাটি শুনে অবাক হয়ে গেছি। আমি 2 দিন অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছি? আমার বোন কোথায় তাহলে? আমি তো হাসপাতালে। বোনটাকে তো স্কুলে দিয়ে আসছিলাম। বোন তো একা বাসায় যেতে পারবে না। বোনটাকে নিয়ে ভয় লাগছে, এখন কোথায় হতে পারে বোনটা? তখন ছেলেটা আবার বলল, ভাই তোমার এই অবস্থা হলো কি করে? সেটা পরে এক সময় বলবো। আচ্ছা, তোমার আব্বু অথবা আমার ফোন নাম্বার দাও, আমি জানিয়ে দিই তুমি এখানে। আমার আব্বু আম্মু নেই। মানে তোমার আব্বু আম্মু কি এই পৃথিবীতে বেঁচে নেই? আমি জানি না আমার আব্বু আম্মু বেঁচে আছে কি না। আমি ঠিক বুঝতে পারলাম না। ছোটোবেলায় একটা পাগড়ি নাকি আমার রাস্তা থেকে নিয়ে আসছে বস্তিতে। একদিন পাগড়িটা আমায় রেখে কোথায় হারিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায়নি পাগড়িটাকে। তারপর একটা চাচার কাছে বড় হয়েছি, কিন্তু চাচা বেশি দিন থাকতে পারেনি, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি একটা বস্তিতে এখন রিক্সা চালাই। একদিন রিক্সা নিয়ে আসার সময় আমার মতোই রাস্তায় পড়েছিল একটা ছোট্ট মেয়ে। তখন আমি তাকে রাস্তা থেকে নিয়ে আসছি, আমার বোনের মতো আদর করি। এখন এই পৃথিবীতে একমাত্র ছোট্ট বোন আছে, কিন্তু এখন কোথায় আছে বলতে পারি না। এই পৃথিবীতে মা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। মা না থাকলে কতটা কষ্ট হয় তা হয়তো কাউকে বোঝানো সম্ভব না। যার মা নেই সেই একমাত্র বুঝে। আমার মা নেই, আমি বুঝি মা ছাড়া কতটা কষ্ট। আর তোমার তো কেউ নেই, হাজারে কষ্ট নিয়ে আসো। আচ্ছা ভাই, আমার বোনটাকে একটু খুঁজে নিয়ে আসবে। কোথায় আছে বোনটা? একটু বস্তিতে গিয়ে দেখো আমার বোনটা আছে কি, না থাকলে নিয়ে আসবে এইখানে। আমার রুম বস্তির প্রথম গলি, দ্বিতীয় রুমটা, সেখানে গিয়ে দেখবে। হুম, খুঁজে দেখব, কিন্তু আমি তো তোমার বোনকে দেখিনি, কী করে চিনবো তাহলে? তুমি সেখানে গিয়ে যে কোনো একজনকে বলবে নীরবের বোনকে, তাহলে আমার বোন থাকলে সেখানে দেখিয়ে দেবে আমার বোনকে, আর আমার কাছে নিয়ে আসবে। এই দাঁড়াও, তুমি কি বললে তোমার নাম নীরব? কেন, কি হয়েছে? আচ্ছা, আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখো তো এটা তোমার বোন নাকি। গতকাল নিউজের মাঝে দেখানো হয়েছে এই মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তার আব্বু আম্মু নাম বলতে পারে না, শুধু তার ভাইয়ের নাম বললো নীরব। কোথায় দেখি, ভিডিও দেখাও তো। তারপর ফাহাদ তার ফোনে ভিডিওটা প্লে করলো। তাকে দেখি আমার বোন লিমা কান্না করছে আর বলছে, আমার ভাইয়াকে এনে দাও। আমার ভাইয়া কোথায়? ভাইয়া, তুমি আমায় নিয়ে যাও। এটা বলেই কান্না করছে লিমা। খুব খারাপ লাগছে বোনটাকে কান্না করতে দেখে। তখন আমি বললাম,
হুম, ভাই, আমার বোন এটা, প্লিজ তাড়াতাড়ি নিয়ে এসো আমার বোনটিকে। আচ্ছা, আমি দেখছি ভাই কি করা যায়। তুমি শুয়ে থাকো, আমি খোঁজ নিয়ে আসি কোথায় আছে। তারপর এটা বলেই চলে গেল ফাহাদ। কিছুক্ষণ পর নার্স এসে ঘুমের ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাগার পর দেখি ফাহাদ বসে আছে। তখন আমি বললাম, খোঁজ নিয়ে আসছো, কোথায় আছে আমার বোন? হুম, খোঁজ নিয়ে আসছি। তোমার বোন এখন আফতাব সাহেবের বাসায় আছে। আমি বলছি তোমার কথা, কিন্তু তারা বলল তোমার যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমি কি করে যাব? আমি তো হাঁটতে পারবো না। এখন কি করে যাব? আচ্ছা, আমি তোমার ছবি তুলে গিয়ে দেখাচ্ছি, তাহলে তোমার বোন চিনতে পারবে। আর আফতাব সাহেবকে চিনতে পারছো? বাংলাদেশের 1 নম্বরে থাকা বিজনেসম্যান। তার মেয়ে আদিবা তোমার বোনকে রাস্তায় কান্না করা অবস্থায় দেখতে পেয়ে নিয়ে গেছে। আর একটা কথা, তোমার চেহারা আর আফতাব সাহেবের চেহারা প্রায় একই দেখতে। আমি শুনেছিলাম তার একটা ছেলে ছিল, ছোট্টবেলায় নাকি হারিয়ে ফেলেছে। তাহলে কি তুমি তার ছেলে নাকি? আরে না, চেহারা মিল থাকলেই কি তার ছেলে হয়ে গেলাম? নাকি এমন চেহারার মিল বাংলাদেশ খুঁজলে আরও আরও পাবে? হতে পারে। আচ্ছা, আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি। তারপর ফাহাদ ছবি তুলে নিয়ে গেল। 1 ঘন্টা পর আফতাব সাহেবের বাসার সামনে এসে পৌঁছে গেল। গেট দিয়ে ঢুকতে যাবে, তখন দারোয়ান দেখে জিজ্ঞেস করলো, কি চাই? আপনি না বলে বাসার ভেতর আসছেন কেন? আসলে আমি আফতাব সাহেবের সাথে দেখা করতে আসছি। কিসের জন্য? এখানে একটি ছোট্ট মেয়ে আছে, নাম লিমা, যাকে তার মেয়ে আদিবা নিয়ে আসছে রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল। আমি তাকে নিয়ে যেতে আসছি। আর তার ভাই হাসপাতালে ভর্তি আছে অ্যাক্সিডেন্ট করে, তাই আমায় পাঠিয়েছে নিয়ে যেতে। কিন্তু বড় সাহেব তো এখন বাসায় নাই, অফিসে চলে গেছে। আপনি আগামীকাল সকালে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আগামীকাল আসবো। ফাহাদ এটা বলেই চলে আসছিল। হঠাৎ তখন তাকে কেউ পেছন থেকে ডাকলো। পেছনে তাকিয়ে দেখলো একটি মেয়ে, আর এই মেয়েটি হচ্ছে আদিবা। তখন আদিবা এসে দারোয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এই ছেলেটা আসলো মাত্র আবার চলে যাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। উনি আসছে বড় সাহেবের সাথে দেখা করতে। বড় সাহেব তো বাসায় নেই, তাই বললাম আগামীকাল সকালে আসতে। আদিবা তখন ফাহাদকে জিজ্ঞেস করলো, কি দরকার? আমায় বলুন। আবু বাসায় নেই, দেখি আমি সমস্যার সমাধান করতে পারি কি না। না, আমার কোনো সমস্যা হয়নি। আমি যে কারণে আসছি সেটা হচ্ছে, আপনি একটা ছোট মেয়েকে রাস্তা থেকে নিয়ে আসছিলেন 2 দিন আগে। হারিয়ে গিয়েছিল সে। মেয়েটার ভাই আমায় পাঠিয়েছে তাকে নিয়ে যেতে। তার ভাই হাসপাতালে ভর্তি আছে, অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমাকে পাঠিয়েছে নিয়ে যেতে। ও আচ্ছা, কিন্তু তাকে এখানে আসতে হবে, তাকে ছাড়া আমরা দিব না। তাকে গিয়ে নিয়ে আসেন। যদি মেয়েটা বলে এটা তার ভাই, তাহলে আমরা দিব। দেখুন, সে হাঁটতে পারবে না, সে অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা, তাই আমায় পাঠিয়েছে। আমি তার ছবি তুলে নিয়ে আসছি। তার বোনকে দেখান, তাহলে চিনতে পারবে। আচ্ছা, আপনি ভেতরে আসেন আর ছবি দিন, আমি দেখাচ্ছি। তারপর ফাহাদ ভেতরে গেল আদিবার সাথে। যাওয়ার পর সোফায় বসতে বলল আদিবা। তখন ফাহাদ বসে তার ফোনের মাঝে থাকা আমার ছবি আদিবাকে দিল। আদিবা ফোনটা নিয়ে ছবিটি দেখে অবাক হয়ে গেছে। তখন আদিবা বলল, ইনি কি সত্যি তার ভাই? হুম, সত্যি। কেন? বিশ্বাস না হলে আপনি তার বোনকে দেখান, তাহলে বলে দেবে। কিন্তু তার আগে আমি আমার আম্মুকে এই ছবিটা দেখাবো। আচ্ছা ঠিক আছে। তখন আদিবা তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, আম্মু, তুমি কোথায়? জলদি আসো এখানে। আদিবার ডাক শুনে তার আম্মু আসলো আর বলল, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? আম্মু, তোমায় আজ একটা জিনিস দেখাবো, তুমি দেখে বিশ্বাস করতে পারবে না। কোথায় দেখি, কি দেখাবি? তখন আদিবা ফোনের মাঝে থাকা ছবিটি দেখালো আর বলল, এই যে দেখো আম্মু, আব্বুর মতো দেখতে এই ছেলেটা। তখন আদিবার আম্মু ছবিটি দেখে ঠাস করে ফ্লোরে বসে পড়ল আর কান্না করতে লাগলো। তখন আদিবা বলল, কি হয়েছে আম্মু? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আদিবার কথার কোনো উত্তর দিল না, কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর বলল, কোথায় আছে এখন ছেলেটা? জলদি নিয়ে চল আমায়। কেন, কি হয়েছে আম্মু? আমায় বলো। আমায় জলদি নিয়ে চল, সব পরে বলবো। তখন আদিবা ফাহাদকে বলল, চলুন জলদি, কোনো হাসপাতালে ভর্তি আছে, জলদি নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন, আমি নিয়ে যাচ্ছি। আর তার বোনকে সাথে নিয়ে চলেন। ঠিক আছে, চলেন। তারপর আদিবা তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। 20 মিনিট পর হাসপাতালে আসলো। তখন আদিবা বলল,
এখন জলদি নিয়ে চলেন, কোথায় আছে? তারপর ফাহাদ নিয়ে আসতে লাগলো। এদিকে আমি শুয়ে একটা আপেল খাচ্ছিলাম। তখন দেখতে পেলাম একটি মহিলা আমার কাছে দৌড়ে কান্না করতে করতে আসছে, আর আমার কাছে এসে আমার গলায় হাত দিয়ে কি জানি একটা দেখলো, আর দেখে আমার জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বাবা, তুই এতদিন কোথায় ছিলি আমায় রেখে? জানিস, তোকে আমি সারা শহর পাগলের মতন খুঁজেছি। আজ 18 বছর পর আমার ছেলেকে ফিরে পেলাম। আমায় জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আমি তো শুনে অবাক হয়ে গেছি, কি বলছে এইসব, আমি তার ছেলে? তখন আদিবা বলল, আম্মু, তুমি কি বললে? আমার ভাইয়া? এটাই তোর ভাই, হারিয়ে যাওয়া সেই ভাই। তখন আদিবা এসেই আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু আর বোন দুজনেই আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও কান্না করে দিয়েছিলাম। এতটা বছর পর আমার পরিবারকে খুঁজে পেয়েছি, মা বাবা বোন এখন সবাই আছে। তখন লিমা এসে বলল, এই, তোমরা সরো আমার ভাইয়ের কাছ থেকে। এটা আমার ভাইয়া, তোমরা কান্না করছো কেন? তখন আম্মু আর আদিবা আমায় ছেড়ে দিল। তখন লিমা আবার বলল, ভাইয়া, তুমি আমার কোথায় রেখে চলে গেছিলে? আমি খুব কান্না করছি তোমার জন্য। আর তোমার হাতে পায়ে এগুলো কি দিয়ে বেঁধে রাখছো? তখন লিমাকে আমার কাছে নিয়ে এসে বললাম, কোথাও যাইনি বোন, আমি ওইখানেই ছিলাম। হাতে পায়ে একটু ব্যথা পেয়েছি, তাই ডাক্তার বেঁধে দিয়েছে। কোথায় ছিলে তুমি? আমি তো দেখিনি। জানো, তোমার জন্য আমি অনেক কান্না করছি। আর কান্না করতে হবে না, এখন তো আমি আছি। আর আমায় রেখে যাবে না। তখন আদিবা আমায় আস্তে করে বলল, ভাইয়া, এই মেয়েটাকে? এটা হচ্ছে তোর আমার ছোট্ট বোন, নাম লিমা। যাক, ভালোই হলো, আমার ছোট্ট একটা বোন আছে। তখন লিমা বলল, আমি তোমার বোন না, আমি আমার ভাইয়ের মিষ্টি বোন। কে বললো এটা তোমার ভাইয়া? এটা আমার ভাইয়া। না, এটা শুধু আমার ভাইয়া। না, এটা আমার ভাইয়া। ভাইয়া, তুমি বলো তুমি আমার ভাইয়া। আমি দুজনের ভাইয়া। লিমা, ইনি হচ্ছে তোমার আম্মু, আর এটা হচ্ছে তোমার বড় আপু। বুঝতে পারিস? তোমার আম্মু কোথায়? আমার আম্মু মানেই তো তোর আম্মু। তখন আদিবা আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আম্মু, তুমি ভাইয়াকে কি করে হারিয়ে ফেলেছিলে? ওর বয়স যখন 2 বছর ছিল, একদিন রাতে আমি শপিং মলে গিয়েছিলাম। তোর আব্বু তখন জরুরি কাজে দেশের বাইরে গিয়েছিল, তাই রাতে গিয়েছিলাম শপিং মলে কিছু কেনাকাটা করতে। ফেরার পথে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যায়, আর তখন প্রচণ্ড বৃষ্টি হতে থাকে। ড্রাইভার গাড়িটা ঠিক করতে পারছিল না। অনেকক্ষণ বসে থেকে একটা গাড়িও পাইনি রাস্তায়, তাই আর বসে না থেকে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমি আসছিলাম। ড্রাইভার সাথে আসেনি, আমি না করে দিয়েছিলাম আর বলেছিলাম গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে। আমি কিছুটা দূরে আসার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আমি সেখানে পড়ে গিয়েছিলাম, তার থেকে একটু দূরেই দেখেছিলাম একটা মহিলা দাঁড়িয়েছিল। তারপর আর কিছুই মনে ছিল না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফেরার পর শুনতে পেলাম আমার ছেলেকে পাওয়া যায়নি, সেখানে শুধু আমিই ছিলাম। তখন আমি বললাম, তুমি যেই মহিলাটির কথা বলছো সেই মহিলাটি ছিল পাগল। সে আমায় নিয়ে সেখান থেকে বস্তিতে চলে আসে, আর আমি সেখানেই ছিলাম। কিন্তু পাগল মহিলাটি হঠাৎ আমায় রেখে কোথায় হারিয়ে যায়। হারিয়ে যায়নি ওই মহিলা, আমি তোকে না পেয়ে তোর আব্বু আর আমি তোকে পাগলের মতন সারা শহর খুঁজতে থাকি। শহরের কোথাও বাকি রাখিনি। তোকে খুঁজতে একদিন রাস্তায় ওই মহিলাকে আমি দেখে চিনতে পারি। তখন তোর আব্বুকে বলি আমি অজ্ঞান হয়ে যাওয়ার সময় এই মহিলাকে দেখেছিলাম, তখন তাকে নিয়ে যায়। তোর আব্বু কিন্তু মহিলাটি পাগল থাকায় কিছুই বলতে পারিনি। আম্মু, আচ্ছা আম্মু, তুমি ভাইয়াকে কি করে চিনলে এখন? নিজের সন্তানকে কি কখনো ভোলা যায়? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ছেলে যত বছর পর আসুক না কেন, মা ঠিকই তার সন্তানকে চিনতে পারবে। আর
ছোটবেলায় সবাই বলতো তোর ভাইয়া তোর আব্বুর মতন দেখতে পেয়েছে, আর তোর ভাইয়ার গলায় একটা দাগ আছে, ছোটবেলা থেকে জন্মের দাগ বলে এটা। সেটা দেখতেই চিনতে পারছি। প্রতিদিন কান্না করেছি নামাজে বসে, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি যেন আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেয়। আল্লাহ আমার ঠিকই আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল। তখন আমি কিছু বলতে যাব, তার আগেই আদিবা বলল, আম্মু, আব্বু তো জানে না, আব্বুকে ফোন করে বলি ভাইয়ার কথা। না, এখন বলার দরকার নেই। তোর আব্বুকে সারপ্রাইজ দিব। ডাক্তার কোথায় দেখতো গিয়ে আমি আর জিজ্ঞাসা কর আজ কি নিয়ে যেতে পারবো কি না। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে নিয়ে আসছি। এই বলেই আদিবা উঠে চলে গেল। তখন আম্মু আমায় বলল, আচ্ছা বাবা, আমায় একটা কথা বল তো, তোর এই অবস্থা কি করে হলো? এখন কি করে বলি? নীলা আমায় এমন করেছে। তখন আম্মু আমায় আবারও বলল, কি রে, কি হলো বল? আসলে আম্মু অ্যাক্সিডেন্ট করেছি আমি বাইক থেকে পড়ে গিয়ে। আম্মু আর কিছু বলল না। তখন লিমাকে আম্মু কোলে নিয়ে বলল, আমার আম্মু তো আমায় ভুলে গিয়েছে দেখি, কথা বলে না আমার সাথে। আম্মু লিমাকে কোলে নিয়ে তখন লিমা বলল, তুমি ভুলে গেছো? তুমি পচা। তুমি আমার আর ভাইয়াকে একদিনও দেখতে যাওনি। এতদিন বস্তিতে রাখছো কেন আমাদের? ভাইয়া রিক্সা চালাতো আর তোমরা এত বড় বাড়িতে থাকতে। আম্মু রিক্সা চালানোর কথা শুনে অবাক হয়ে গেছে। তখন আম্মু আমায় বলল, তুই রিক্সা চালাতি? কি করব বলো, পেটের ক্ষুধা মেটানোর জন্য তাই করতে হলো। আম্মু আম্মু এটা শুনে কান্না করে দিল। তখন লিমা চোখের পানি মুছে বলল, কেঁদো না আম্মু। আম্মু কিছু বলতে যাবে, তখন ডাক্তার এসে বলল, ম্যাডাম আপনি এই হাসপাতালে? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি আমার হাসপাতালে আসছেন। আমার ছেলেকে নিতে আসলাম। আমি কি আমার ছেলেকে এখন নিয়ে যেতে পারবো? হ্যাঁ ম্যাডাম, এখন নিয়ে যেতে পারবেন, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তারপর আরও কিছুক্ষণ কথা হলো ডাক্তারের সাথে। রাতে আমায় হাসপাতাল থেকে নিয়ে চলে আসে। আসার সময় ফাহাদকে সাথে নিয়ে আসলো, আমায় একটা রুমে নিয়ে রাখলো। রাতে আব্বু বাসায় ফেরার পর আম্মু বলল, চলো তোমায় একটা সারপ্রাইজ দিব। কি, তুমি সারপ্রাইজ দিবে? চলো আমার সাথে, চোখ বন্ধ করো তুমি এখন। তারপর আব্বু আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে আম্মুর সাথে যেতে লাগলো। আম্মু আমার রুমে এসে বলল, এখন চোখ খুলতে পারো। আব্বু চোখ খোলার পর আম্মু বলল, আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি, দেখো এটা আমাদের ছেলে। আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে, আর সাথে সাথে দু চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরে পড়ছে। তখন দৌড়ে এসে আমার গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এতটা বছর পর যদি কোনো বাবা তার ছেলেকে কাছে পায় তাহলে নিজেকে কন্ট্রোল রাখা অসম্ভব। আর আব্বু আমায় জড়িয়ে ধরে কান্না করছিল, সাথে আমিও কান্না করে দিয়েছিলাম। এত বছর পর আমি আব্বুকে পেয়েছি, বুকে টেনে নিয়েছে। আব্বু ছোটবেলা থেকে আব্বুর ভালোবাসা পাইনি, এখন তা পাবো। কিছুক্ষণ পর আব্বু বলল, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোকে আমরা সারা শহর খুঁজেছিলাম, কোথাও পাইনি। তোকে ছাড়া প্রতিটা দিন কতটা কষ্টে কাটিয়েছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কান্না করো না আব্বু, এখন তো আমি আছি। তুই এতদিন কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি? সবচেয়ে কষ্ট পেয়েছি ছোটবেলায়, তোমাদেরকে পাইনি, অনেক মনে পড়েছে। আর প্রতিটি দিন রাতের বেলায় নিঃশব্দে কাঁদছি তোমাদের জন্য। তখন আম্মু আব্বুকে বলল, জানো আমাদের ছেলে কি করেছে? বস্তিতে থেকে রিক্সা চালিয়েছে। তুই রিক্সা চালাতিস? তাহলে কি করব বলো, পেটের ক্ষুধা মেটানোর জন্য রিক্সা চালাতে হলো। কেউ কোনো সাহায্য করেনি, রাস্তায় রাস্তায় ঘুরেছি, কেউ এসে একবারও বলেনি খাবার খেয়েছি কিনা। আমার যদি মৃত্যু হতো তাহলে কেউ এসে দেখতেও না, তাই রিক্সা চালিয়ে নিজের পেটের ক্ষুধা মিটিয়েছি। তোকে আর কোনো কষ্ট করতে হবে না। আজ থেকে তোর যা লাগবে আমায় বলবি, যত টাকা লাগবে বলবি, সব দিব। আমার কিছু লাগবে না, শুধু তোমাদের ভালোবাসা পেলেই হবে। তারপর আরও কিছুক্ষণ কথা হলো আব্বু আম্মুর সাথে। এইভাবেই কেটে গেল 3 মাস। এখন সম্পূর্ণ সুস্থ আছি আমি। আজ কলেজে যাচ্ছি। লিমা আমার সাথে এখন ঘুমায় না, আদিবার সাথে ঘুমিয়ে থাকে। কিন্তু দুটি বোন আমায় অনেক ভালোবাসে, সাথে আব্বু আম্মুকে তো আছেই। আমি যতদিন অসুস্থ ছিলাম
প্রতিদিন কখনো আব্বু আমায় খাইয়ে দিত, আম্মু খাইয়ে দিত, বন্ধুটিও খাইয়ে দিত। এখন আর কষ্টগুলো নেই, হ্যাপি আছি। তবে আমি হারিয়ে হয়তো ভালো হয়েছে, নয়তো আমি বুঝতে পারতাম না গরিব মানুষগুলো কতটা কষ্ট করে একবেলা খাবারের জন্য। ও ফাহাদ এখন আমাদের বাসায় থাকে। আব্বু ফাহাদকে একটা চাকরি দিয়েছে, পাশাপাশি লেখাপড়া করার সম্পূর্ণ খরচ আব্বু দেবে। আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিচে আসার পর আব্বু বলল, কলেজে যাচ্ছিস? হ্যাঁ আব্বু, কলেজে যাচ্ছি। তাহলে তোর জন্য নতুন একটা BMW গাড়ি আনিয়েছি গতকাল রাতে, সেটা নিয়ে কলেজে যা, আর সাথে কার্ড নিয়ে যা কিছু। না আব্বু, এখন না, সময় হলে আমি নিয়ে যাব। দেখ বাবা, তোকে আমি অনেক বছর পর কাছে পেয়েছি। এবার আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই বলছি কি গাড়িটা নিয়ে যা। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তোর ইচ্ছে। আর ফাহাদ তোর দাঁড়িয়ে আছে বাসার বাইরে। পাশেই আদিবা দাঁড়িয়েছিল। তখন আমি বললাম, কি রে, তুই স্কুলে যাবি না? ও, আপনাদের বলতে ভুলে গেছি, আদিবা অষ্টম শ্রেণীতে পড়ে। তখন আদিবা বলল, না ভাইয়া, তুমি যাও, আজ আমি যাব না, কাজ আছে আমার আজ। তখন আমি লিমাকে দেখলাম আব্বুর কোলে বসে গেম খেলছে। আমি বললাম, কি রে, তুই আজ স্কুলে যাবি না? আমি এখন গেম খেলছি, বিজি আছি, তুমি কলেজে যাও। তখন আম্মু এসে বলল, বাবা তুই আজ একাই যা। তারপর আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসার বাইরে। এসে দেখি ফাহাদ দাঁড়িয়ে আছে। তখন আমি কাছে গিয়ে বললাম, চল দোস্ত, তাহলে কলেজে যাওয়া যাক। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, ফাহাদ আর আমি এক বন্ধু, তাই তুই তুই করেই বলি। তখন ফাহাদ আমায় বলল, কি রে, হেঁটে যাবি নাকি কলেজে? আজ হেঁটে যাব, চল। কেন হেঁটে যাবি কেন? তোর জন্য নতুন গাড়ি নিয়ে আসছে, আমি কিছু গাছ রেডি করলাম তোর সাথে যাবে বলে। না দোস্ত, এখন এই গাড়ি আর লোকজনকে নিয়ে যাওয়া যাবে না। কেন, কি সমস্যা? নীলাকে কিছু একটা করতে হবে। আমি কোনো দোষ করিনি, তবু এমন অত্যাচার করেছে আমার ওপর। এখন তার সামনে আমি এই রিক্সা চালক হিসেবে যাব, কোটিপতির ছেলে হিসেবে নয়। তাকে এমন কিছু একটা করতে হবে যেন অহংকার আর না থাকে, গরিব কোনো মানুষের ওপর এমন ঘৃণা অত্যাচার না করে। তাহলে ঠিক আছে, তা কি করবি তুই ওর সাথে? দেখতে থাক শুধু কি হয় এখন। ঠিক আছে, দেখি কি করিস। আর নীলাকে কঠিন শাস্তি দিবি কিন্তু। চল, এখন কলেজের সময় হয়ে যাবে। চল। তারপর আমি আর ফাহাদ হেঁটে যেতে লাগলাম। আমাদের বাসা থেকে কলেজ কিছুটা দূরে, হেঁটে গেলে 10 মিনিট সময় লাগে। আমি আর ফাহাদ হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পেলাম গ্রামের সেই চাচা বসে আছে রাস্তায়। আপনারা চিনতে পারলেন না মনে হয়। দাঁড়ান বলছি, কোন চাচা। একদিন আমি একটা দোকানে বসেছিলাম, তখন একটা বয়স্ক লোক কাপড় কিনতে আসছিল, যে সেই চাচা। তখন আমি আর ফাহাদ ওই চাচার কাছে গেলাম, গিয়ে সালাম দিয়ে বললাম, কেমন আছেন আপনি চাচা? ভালো না বাবা, তুমি কেমন আছো? চিনতে পারলাম না তোমাকে। আমি ভালো আছি। আপনি আমায় চিনবেন না চাচা, আমি আপনাকে চিনি। আচ্ছা চাচা, আপনি এই রাস্তার সকালে বসে আছেন কেন? আর বলো না বাবা, একটা চাকরির জন্য আসছিলাম, কিন্তু আসার পর বলল চাকরি হবে না। তখন আমি চলে আসছিলাম, একটা লোক তখন এসে বলল সে চাকরি নিয়ে দেবে, তার বদলে তাকে কিছু টাকা দিতে হবে। তখন আমি তাকে 1000 টাকা দেই চাকরির জন্য, কিন্তু লোকটা টাকা নিয়ে চলে গেছে, আর চাকরিটা হয়নি। আপনার তাকে টাকা দেওয়া ঠিক হয়নি চাচা? কি করব বলো, চাকরির খুব দরকার, কষ্ট হচ্ছে সংসার চালাতে, কিন্তু কোনো কাজ পাচ্ছি না, তাই দিয়ে দিলাম যদি চাকরিটা হয়। তখন আমি ফাহাদকে বললাম, ফাহাদ, কলেজের ক্লাস শুরু হতে আর কতক্ষণ সময় আছে? আর 30 মিনিট আছে সময়। আচ্ছা ঠিক আছে, তুই কলেজে যা, আমি আসছি একটু পর। কেন, কি করবি আবার? চাচার জন্য আব্বুকে বলে একটা কাজের ব্যবস্থা করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কলেজে যাচ্ছি, তুই আয়। এই বলেই চলে গেল ফাহাদ। আমিও চাচাকে নিয়ে বাসায় আসলাম। এসেই দেখি আব্বু অফিসের জন্য বের হচ্ছে। আমি আব্বুকে সব খুলে বললাম। তখন আব্বু চাচাকে নিয়ে অফিসে চলে গেল। আমিও কলেজের পথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর কলেজের সামনে চলে আসলাম। তখন কলেজের ভেতরে যাওয়ার পর হঠাৎ নীলা কোথা থেকে জানি আসলো, আর এসে আমায় বলতে লাগলো, তুই এখনো বেঁচে আছিস? আমি তো মনে করেছিলাম তুই মরে গিয়েছিস সেই দিন। এত মারলাম তবুও বেঁচে গেলি তুই, কি করে? এত তাড়াতাড়ি কি করে মরে যাই? তোকে এত মারলাম তবুও তুই আমার এই কলেজে আমার সামনে এসেছিস কেন? তোকে না আমি বলে দিয়েছি এখানে আর না আসতে?
এই জায়গা তোর বাপের কেনা টাকায় না যে এখানে আসা নিষেধ। এটা কলেজ, এখানে সবাই এক সমান, এখানে সবাই আসতে পারবে। তুই আমার মুখের উপর কথা বলিস, তোকে তো আজ মেরেই ফেলবো। এই বলেই নীলা আমায় চড় দিতে আসলো। যেই চড় দিতে যাবে তখন আমি তার হাতটা ধরে আমি তাকে দুটো চড় দিয়ে বললাম, হাত ভেঙে ফেলবো যদি আমার গায়ে টাচ লাগে। অনেক মেরেছিস, কিচ্ছু বলিনি, কিন্তু এখন আমার চুপ করে থাকবো না। তুই আমার গায়ে হাত তুলছিস, তোকে আমি দেখে নিব। আমি আজকে এই কলেজ থেকে বের করে দিব তোকে। যা দেখি কি করে তুই আমায় এই কলেজ থেকে বের করে দিস। তখন নীলা রেগে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। আমি ক্লাসে চলে আসলাম, এসেই ফাহাদের সাথে বসে পড়লাম। তখন ফাহাদ বলল, কিরে তুই আসছিস, তারপর কি হলো? চাচার চাকরি হয়েছে? আমি আব্বুকে বলেছি, আব্বু অফিসে সাথে করে নিয়ে গেছে। ফাহাদ কিছু বলতে যাবে তখন প্রিন্সিপাল নিজে ক্লাসে আসলো। আমরা সবাই উঠে দাঁড়ালাম। তখন প্রিন্সিপাল বলল, নীরব, তুমি আমার সাথে আসো। আমি আর কোনো কথা না বলি স্যারের সাথে যেতে লাগলাম। তারপর প্রিন্সিপাল স্যার এর রুমের ভেতরে যাওয়ার পর আমায় বলল, তুমি নীলার গায়ে হাত তুলছো? স্যার, কিন্তু নীলা আমায় আগে মারতে চেয়েছে এবং আগে মেরেছিল। তোমার সাহস হলো কি করে তুমি ওর গায়ে হাত তোলার? আর তুমি কি বলছো এসব? ও নাকি পতিতা পোলের মেয়ে, তোমায় এই কথা বলার সাহস কে দিল? আমি তোমাকে পুলিশে দিব। আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনে অবাক হয়ে গেছি। নীলাই মিথ্যে কথা কি করে বলতে পারলো? তখন আমি বললাম, স্যার, আমি এই কথা তাকে বলিনি। আমি এতটা খারাপ না যে প্রতিশোধ নিতে আমি তাকে এই খারাপ কথা বলবো। এখন তো মিথ্যা কথা বলবে বাঁচার জন্য। পুলিশের বাড়ি যখন পড়বে তখন ঠিক সত্য কথা বলবে। স্যার, সত্যি বলছি, আমি এই কথা বলিনি তাকে। কোনটা সত্য কোনটা মিথ্যা তা পুলিশ ঠিক বের করে নিবে থানায় নিয়ে গিয়ে। তারপর প্রিন্সিপাল স্যার পুলিশকে ফোন করলো। আমি নীলার দিকে তাকিয়ে দেখি হাসছে। তখন প্রিন্সিপাল স্যার ফোন কেটে বলল, তোমায় এই কলেজ থেকে বের করে দেওয়া হলো। আমি কিছু বলতে যাব তখন পেছন থেকে ফাহাদ এসে বলল, এটা কি বিচার করলেন স্যার? নীলা যখন নীরবকে মেরে ফেলে আসছিল কলেজের পিছনে, তখন যদি নীরব মরে যেত তাহলে কি হতো? একবার ভাবেন তো, তার আব্বু আম্মুর কি হতো? নীলা আপনার কাছে এসে যা বলল সব মিথ্যা কথা। কি নীলা নীরবকে মারতে চেয়েছে? কিছু লোক দিয়ে কলেজের পিছনে প্রচুর মেরেছে। নীলা 2 দিন অজ্ঞান ছিল, 3 মাস বিছানায় থাকতে হয়েছে এই নীলার জন্য। আমি যদি সেদিন না কলেজের পিছনে যেতাম তাহলে হয়তো আজ আর নীরব কলেজে আসতো না। তখন প্রিন্সিপাল স্যার রেগে গিয়ে নীলাকে ঠাস করে দুটি চড় দিয়ে বলল, ছি নীলা, তুই এতটা খারাপ আমি ভাবতেও পারিনি। ওর নামে আমার কাছে আগেও অনেক অভিযোগ আসছে, কিছু বলিনি, কিন্তু তুই ছেলেটার নামে মিথ্যা অপবাদ দিলি এসে। আবার মেরে ফেলতে চেয়েছিস। তোর আব্বুর কাছে আমি আজকে বলবো। আর তোকে ভালো কোনো শিক্ষা ভদ্রতা কিছুই শিখাতে পারেনি তোর আব্বু। তুই আমার চোখের সামনে থেকে যা এখন। তখন নীলা চুপ করে চলে গেল। আর প্রিন্সিপাল স্যার আমায় বলল, সরি নীরব, আমি না জেনে অনেক কথা বলে ফেলেছি। সমস্যা নেই স্যার, আমি কিচ্ছু মনে করিনি। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আফতাব সাহেব। কি তুমি আফতাব সাহেবের ছেলে? কিন্তু আমি তো জানি তার কোনো ছেলে নেই, একটা মেয়ে। তাহলে আপনি হয়তো ভালো করেই খোঁজ নেননি, আমি তার হারিয়ে যাওয়ার ছেলে। ওহ, এটা শুনেছিলাম অনেক আগে তার ছেলে নাকি হারিয়ে গিয়েছিল। তাহলে তুমি সেই হারিয়ে যাওয়া ছেলে? স্যার। তখন পুলিশ আসলো স্যারের রুমে। তারপর স্যার পুলিশগুলোকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে বাইরে আসলাম। এসে দেখি নীলা দাঁড়িয়ে আছে আর আমায় বলল, তোর মৃত্যু খুব কাছে চলে আসছে। আমার হাতে মরবি তুই, খুব তাড়াতাড়ি আমার হাতে মরবি। তোকে আমি দেখে নেব। ঠিক আছে, আমিও দেখব তুই কি করিস। তখন নীলা চলে গেল। আমি আর ক্লাস করলাম না, ফাহাদকে নিয়ে কলেজ থেকে বের হয়ে আসলাম। তখন বাইরে আসার পর ফাহাদ বলল, কোথায় যাবে এখন দোস্ত? বাসায়? হ্যাঁ না, আমার আরেকটা চাচার কাছে যাব, সে আমার মতো রিক্সা চালক। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমিও যাই। তারপর আমি আর ফাহাদ হাঁটতে হাঁটতে চাচার বাসার সামনে চলে আসলাম। এসে দেখি চাচার ঘরে তালা ঝুলে আছে। তখন পাশের বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা কোথায় গিয়েছে? তারা বলল, চাচা নাকি আরও 1 মাস আগে এইখান থেকে চলে গেছে, কোথায় গিয়েছে বলতে পারে না। তখন সেখান থেকে মন খারাপ করে চলে আসতে লাগলাম। রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। তখন ফাহাদ আমায় বলল, দুষ্ট চল একটু কলেজের পিছনে থেকে ঘুরে আসি। সেদিন ঠিক মতো ঘুরে দেখতে পারিনি, শুনেছি কলেজের পিছনে নাকি একটা গাছ আছে, ওইটা দেখে আসি চল। মাত্র কলেজ থেকে বের হয়ে আসলাম, আবার যাব? চল, গেলে কিছু হবে না।
প্লিজ। আর না করতে পারলাম না ফাহাদের কথায়। তারপর আমি আর ফাহাদ চলে আসলাম কলেজে। তারপর কলেজের পেছনে চলে গেলাম, গিয়ে দুজনে হাঁটছিলাম। তখন ফাহাদ আমায় বলল, দোস্ত ওই দেখ একটা মেয়ে বসে আছে একা। তখন আমি তাকিয়ে দেখি এটা মায়া বসে আছে, আমায় যেখানে মেরেছিল ঠিক ওইখানে বসে আছে। তখন আমি আস্তে আস্তে পেছনে গিয়ে মায়ার চোখে ধরলাম। তখন মায়া বলল, কে আপনি? আমার চোখ ধরে আছেন কেন? ছাড়েন। আমি চুপ করে আছি মায়ার চোখে ধরে। তখন মায়া আবার বলল, কি হলো? ছাড়ুন আমায় আর সামনে আসুন। তখন আমি মায়ার চোখ থেকে হাত সরিয়ে নিলাম। তখন মায়া পেছনে ফিরে তাকিয়ে দেখে আমি। তখন মায়া উঠে লাফ দিয়ে আমার কোমরে তার দুই পা দিয়ে পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো আমার সারা মুখে কিস করতে লাগলো আর কান্না করতে লাগলো। আমি তো মায়ার কাণ্ড দেখে অবাক হয়ে গেছি। তখন মায়া কান্না করতে করতে আমায় বলল, তুমি এতদিন কোথায় ছিলে আমায় রেখে? জানো নীলা বলছিল তুমি নাকি আর বেঁচে নেই, আর বলল তোমাকে এইখানে মেরে ফেলে রাখছে। তখন আমি দৌড়ে এসে দেখি তুমি নেই। তখন খুব কষ্ট হচ্ছিল, তোমায় ছাড়া কি করে থাকবো আমি যদি তুমি না থাকো। কিন্তু আমার মন বলছিল তুমি ঠিকই বেঁচে আছো। খুব কষ্ট হয়েছে এতদিন আমার তোমাকে ছাড়া থাকতে। আমি কিছু বলতে যাব, তখন মায়া আবার আমার সারা মুখে কিস করতে লাগলো। মনে হয় পাগল হয়ে গেছে। ফাহাদ এটা দেখে বলল, দোস্ত তুই রোমান্স কর, আমি যাই, পরে দেখা হবে। এই বলে ফাহাদ চলে গেল আর মায়া কিস করতেই আছে। তখন আমি বললাম, তোমার কিস করা হয়েছে, এবার থামো একটু। এটা বলার সাথে সাথেই আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল। কি আর বলবো, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছিল আর আমার ঠোঁট খাচ্ছিল। 10 মিনিট পর ছেড়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরে রইল, মনে হচ্ছে তার কাছ থেকে আমায় কেউ কেড়ে নিয়ে যাবে। তখন আমি বললাম, একটু আস্তে জড়িয়ে ধরো, ব্যথা পাচ্ছি তো। কিন্তু মায়া আমার কোনো কথাই শুনছে না, জড়িয়ে ধরে কান্না করছে। আমি বুঝতে পারছি না মায়া আমায় অনেক ভালোবাসে। এতদিন পর কাছে পেয়ে নিজেকে সামলে নিতে পারছে না। আর এটা যদি আমার দিক থেকে হতো তাহলে হয়তো আমিও এমন করতাম। তাই আর বাধা দিলাম না, কাঁদুক, যদি একটু তার ভালো লাগে। কিছুক্ষণ পর একটু কান্না থামলো। তখন আমি মায়াকে ছাড়িয়ে আমার সামনে আনলাম। তার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। 3 মাস আগের মায়া আর এখনকার মায়াকে মেলাতে পারছি না। অনেকটা শুকিয়ে গেছে মায়া, তার চোখের নিচ কালো হয়ে গেছে। তখন আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, ওই পাগলি, কাঁদছো কেন? আমার জানটা ফিরে এসেছে তাই। কে তোমার জান? কে আবার? তুমি আমার জান, বেঁচে থাকার নিঃশ্বাস। ভালোবাসো আমায়? অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। এমন শুকিয়ে গেছো কেন? আমার জানটা ছিল না তাই তার চিন্তা করে। তোমার যদি কিছু হতো তাহলে আমার কি হতো? তোমার যদি কিছু হতো তাহলে আমার কি হতো এটা বলো। তুমি যে আমায় ভালোবাসো, আমি তো একজন রিক্সা চালক। সমস্যা নেই, তারপরেও আমি তোমায় ভালোবাসি। আমার নিজের ঘর নেই, বস্তিতে থাকি। আমি রাস্তায় থাকতে রাজি আছি তোমার সাথে, শুধু ভালোবেসে সারা জীবন পাশে থেকো, তোমার বুকে মাথা রাখতে দিও, তাহলেই হবে। ঠিক আছে, এই তোমার হাতটি ধরলাম, কথা দিলাম সারা জীবন ভালোবাসবো। তখন মায়া আমাকে জড়িয়ে ধরলো, আমিও সাথে জড়িয়ে ধরলাম। আমিও মায়াকে ভালোবাসি। এমনি একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাহলে জীবনটা সুন্দর করে গুছিয়ে দিতে পারবে। তখন মায়া আমায় ছেড়ে বলল, আমি আগামীকাল বাসায় যাব। আব্বু আম্মু ফোন করেছিল বাসায় যেতে, আরও 15 দিন আগে থেকে বলেছে যেতে। আমি যাইনি। আগামীকাল সকালে বাসায় যাব, একদিন থেকে আবার চলে আসব। আচ্ছা ঠিক আছে, যাও। কিন্তু আমার যেতে মন চাইছে না। একদিনের ব্যাপার, সমস্যা নেই, ফোনে কথা হবে। আচ্ছা, আরেকটা কথা, তুমি যে আমায় ভালোবাসো এটা কবে থেকে? অনেকদিন আগে থেকেই তোমায় প্রতিদিন দেখতাম রিক্সা চালাতে, আর আমি তোমায় দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম। তখন বুঝতে পারিনি এটা ভালোবাসা, তখন শুধু তোমায় ভালো লাগতো। আর কিছুদিন পর তোমার রিক্সায় সাহস করে উঠি, তোমার ফোন নাম্বার নিলাম। তারপর সেদিন আমার এই বান্ধবীকে নিয়ে আসলাম। তারপর কি হলো তুমি তো জানো। যখন কলেজে এসে তোমার ভর্তি করলাম, বিশ্বাস করো সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা ভেবেছিলাম। আর তখন বুঝতে পারছি আমি তোমায় ভালোবাসি। তাই কিছুদিন পর কি হলো সেটা তো তুমি জানো, আর 3 মাসের জন্য হারিয়ে গেছো। আচ্ছা, এখন তাহলে চলো বাসায় যাওয়া যাক, আমার একটা কাজ আছে। আমার যেতে মন চাইছে না, তোমার সাথে থাকতে মন চাইছে। এখন বাসায় যাও, আবার না হয় তোমার গ্রামের বাড়ি থেকে এসে সারাদিন থেকেও। ঠিক আছে, কিন্তু গ্রামের বাড়ি থেকে এসে তোমার সাথে কিন্তু রাতে থাকবো আমি। পাগলি কোথাকার, যাও এখন বাসায় যাও। তারপর মায়া চলে গেল, আমিও চলে আসলাম। কলেজের মাঠে এসে দেখি ফাহাদ বসে আছে। তখন ফাহাদকে নিয়ে বাসায় চলে আসলাম।
এসেই ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপর সারাদিন দুই বোন এর সাথে দুষ্টুমি করে কাটিয়ে দিলাম। রাতে সবাই মিলে খাবার খাচ্ছিলাম, তখন আব্বু বলল, আচ্ছা ঠিক আছে আব্বু, খুব ভালো একটা কাজ করছো। তারপর খাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে যে যার রুমে চলে আসলাম। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমিয়ে আছি, মনে হলো কেউ আমার উপরে বসে আছে। চোখ খুলে দেখি লিমা বসে আছে আমার উপরে, আর আমার মুখে কি দিয়ে জানি আঁকছে মনে হয়। তখন আমি বললাম, কী রে, তুই আমার উপরে বসে আমার মুখে কি করিস? আপুকে দেখলাম এটা দেয় তার মুখে, তাই আমি তোমার জন্য নিয়ে আসছি লুকিয়ে তোমার মুখে দিতে। দেখি তো কি দিচ্ছিস আমার মুখে। তখন আমি তাকিয়ে দেখি লিপস্টিক। তখন আমি বললাম, তুই আমার মুখে লিপস্টিক দিচ্ছিস? তাহলে এতক্ষণ জলদি নাম আমার উপর থেকে। এখন আমি তাড়াতাড়ি লিমাকে আমার উপর থেকে নামিয়ে আয়নার সামনে গিয়ে দেখি একটা ম্যাপ এঁকেছে আমার সারা মুখে, কিন্তু এটা কোন দেশের ম্যাপ এঁকেছে জানি না। তখন জলদি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসেই দেখি বোন চলে গেছে, আর কিছু বলিনি আমি বোনটাকে। কিছুক্ষণ পর গিয়ে সকালে নাস্তা করে নিলাম সবাই। তারপর 11টায় চলে গেলাম একটা এতিমখানায়, যেখানে সব আয়োজন করেছে। তারপর দুপুরে এতিমখানায় সবার সাথে খেয়ে চলে আসলাম। বিকেলে আমি বাসায় এসে হাঁটতে বের হলাম। ফাহাদ আব্বুর সাথে অফিসে গেছে। আমি হাঁটছিলাম। অনেকটা পথ যাওয়ার পর আমার সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো, আর গাড়ি থেকে 5 জন মাস্ক পরে নেমে আমার মুখে একটা কাপড় চেপে ধরলো। সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছি। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম একটা ঘরে আমায় আটকে রেখেছে, হাত পা বাঁধা। তখন সামনে তাকিয়ে দেখি নীলা বসে আছে, আর তখন বলল, আমি বলেছিলাম না তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এবং আমার হাতে হবে। আজ তোকে জানে মেরে ফেলবো। তুই কিন্তু কাজটা ভালো করছিস না। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি ভালো করে জানি, তোর বলতে হবে না। দেখ এখনো সময় আছে, ভালো হয়ে যা। তখন নীলা হাসতে হাসতে আমায় বলল, আমি আবার খারাপ কবে ছিলাম? আমি তো ভালোই আছি। এটা বলেই নীলা তার একটা লোককে ডাকলো আর বলল, কোথায় তোরা? আমায় একটা রড দে তো মারার জন্য। তখন একটা ছেলে এসে রড দিয়ে গেল, আর নীলা রড হাতে নিয়ে আমার পায়ে একটা জোরে বাড়ি মারলো। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন নীলা আমার মুখে চেপে ধরে বলল, এখন চিৎকার দিচ্ছিস কেন? খুব কষ্ট হচ্ছে তাই না? এখন বুঝতে পারবি আমি নীলা কি জিনিস। তখন তো খুব বললি আমায়ও দেখে নিবি, এখন কি হলো? আচ্ছা আমি তোর কি ক্ষতি করলাম যে আমার উপরে এমন অত্যাচার করছিস? আমি কিছুই বলিনি তোকে, তুই আমার পিছে পড়ে আছিস কেন? আমি তোদের মতো ছোট লোকদের ঘৃণা করি, সহ্য হয় না তোদেরকে দেখলে। আমি কতগুলো রিক্সা ভেঙেছি নিজেও জানি না, কেউ আমার সামনে এসে দাঁড়াতে পারেনি ক্ষতিপূরণের জন্য। আর তুই কিনা শেষে আমার গায়ে হাত তুলেছিস, সাথে মায়াও আমার গায়ে হাত তুললো। সব প্রতিশোধ আজ নিব আমি তোকে মেরে। আমিও মানুষ, তুইও মানুষ, তাহলে এখানে গরিবের প্রতি ঘৃণার কি হলো? একটা কথা মনে রাখিস, তুই যত বড় লোক থাকিস না কেন, মৃত্যুর পর ঠিকানা ওই মাটির ঘরে। শুধু তোর না, সবার ঠিকানা ওই মাটির ঘর। রাখ তোর আজাইরা কথা, জ্ঞান দেওয়া লাগবে না। তোর মৃত্যু আমার হাতে লেখা আছে, তুই এখনই মরবি। এই বলে নীলা রড দিয়ে আমায় মারতে লাগলো। আমি ব্যথায় কান্না করছিলাম। আমি কিছুই করতে পারছি না। আমার হাত পা সব বেঁধে মাটিতে ফেলে রাখছে। কিছুক্ষণ মেরে নীলা একটু থেমে বলল, তোকে এমন করে মারবো যেন সবাই তোর চেহারা দেখে ভয়ে কেঁপে ওঠে। এটা বলেই যে মারতে যাবে, তখন হঠাৎ নীলার ফোনটা বেজে উঠল। নীলা ফোন রিসিভ করে ঘর থেকে বের হয়ে গেল। আমার সারা শরীর ব্যথা করছে, নড়তে পারছি না। কিছুটা জায়গা কেটে গেছে, রক্ত বের হতে লাগলো। তখন আমি নড়ে চড়ে কিছু খুঁজতে লাগলাম যাতে হাতের দড়ি কাটতে পারি। নীলা এখন নেই। এটাই সময়। আমায় যে রুমে বেঁধে রাখা হয়েছে সেই রুমে একটা খাট আর অল্প কিছু জিনিস আছে। আমি উঠে দাঁড়িয়ে দেখি একটা ব্লেড সামনে আছে, কিন্তু নেওয়া যাচ্ছে না। তখন পকেটে আমার ফোনের কথা মনে হলো। পকেটে দেখতে পেলাম ফোন আছে, কিন্তু ফোনটা কি করে বের করব? হাত পা বাঁধা। তখন হাতটা ঘুরিয়ে অনেক কষ্ট করে ফোন বের করলাম। তারপর কষ্ট করে হাত দিয়ে ফাহাদকে ফোন দিলাম। ফাহাদ সাথে সাথে ফোন রিসিভ করলো আর বলল, কি রে তুই কোথায়? এত রাত হয়ে গেছে, বাসায় আসছিস না কেন? তুই দেখ তো তোর ফোনে কতগুলো কল দিয়েছে সবাই। তখন আমি বললাম, শোন দোস্ত, আমি একটা বিপদে পড়েছি। তুই কাউকে কিছু না বলে আমার লোকেশন ট্র্যাকিং করে চলে আয়। দেখ তো কোথায় আছি আমি এখন। আচ্ছা তুই লাইনে থাক, আমি দেখছি তুই কোথায়। তখন ফাহাদ লোকেশন দেখে বলল,
দোস্ত তোর লোকেশন গার্লস হোস্টেলে দেখাচ্ছে, তুই ওখানে কি করিস? তাহলে তো তোকে এত রাতে ঢুকতে দেবে না। দারোয়ান, তুই একটা কাজ কর, কিছু পুলিশ নিয়ে এই হোটেলে এখনই আয়, এসে পুলিশগুলোকে বাইরে দাঁড় করিয়ে রাখবি, আর তুই একা আমার কাছে আয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই ওয়েট কর, আমি 10 মিনিটের মাঝে তোর কাছে আসছি। আর ফোনটা কাটিস না, তাহলে আমি আর রিসিভ করতে পারবো না। তুই ফোনটা না কেটে আয়। আচ্ছা ঠিক আছে। গার্লস হোটেল আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে। ফাহাদ 25 মিনিটের পর হোটেলে সামনে আসলো। পুলিশ নিয়ে হোটেলে ঢুকে পুলিশগুলোকে বাইরে রেখে ফাহাদ ভেতরে আসলো। এসেই আমার লোকেশন দেখে 5 তলায় শেষ রুম থেকে খুঁজে বের করে। তারপর ফাহাদ আমায় বলে, এ কি দোস্ত, তোর হাতটা বাঁধা কেন, কি হয়েছে? জলদি হাত পায়ের বাঁধন খোল আমার। তখন হাত পায়ের বাঁধন খুলে দিল ফাহাদ। আমি বললাম, তুই যে আসলি, বাইরে কোনো ছেলেকে দেখতে পারিসনি? না, আমি কাউকে দেখিনি তো। ঠিক তখনই নীলা আসলো কোথা থেকে জানি, এসে আমি দেখতে পেলো দাঁড়িয়ে আছি, বাঁধন খুলে দিয়েছে ফাহাদ। তখন নীলা দৌড়ে যেতে লাগলো। আমি গিয়ে নীলাকে ধরে ফেলি আর টেনে রুমে নিয়ে এসে ঠাস ঠাস করে 4টি চড় দিয়ে পাশে নীলা রাখা রড ছিল সেটা দিয়ে নীলাকে মারতে লাগলাম। কিছুক্ষণ পর ফাহাদ আমায় আটকালো আর বলল, দোস্ত হার মারিস না, মরে যাবে, থাক ছেড়ে দে। তুই ছাড় আমায়, আমি আজ থেকে কি মেরেই ফেলবো। আমি কিচ্ছু বলিনি, তবু আমায় মারতে উঠে পড়ে লেগেছে। কোনো দোষ না করে কেন তো অত্যাচার সহ্য করব? যে মেয়ের নেই কোনো গরিবের প্রতি ভালোবাসা, নেই মায়া, আছে শুধু অহংকারের আর ঘৃণা, তাকে বাঁচিয়ে রেখে কী লাভ? ছাড় তো, ও খারাপ বলে তুই কি ওকে মেরে খারাপ হবে নাকি? প্রয়োজন হলে তাই হব। আমি একে কিচ্ছু করিনি, তবু শুধু শুধু আমার উপর এমন অত্যাচার করছে। আজ আবার নিয়ে আসছে জানে মেরে ফেলতে আমায়। এই বলে 2টা লাথি দিলাম। তখন ফাহাদ আমায় বলল, আসলে বাবা মা ভালো কোনো শিক্ষা ভদ্রতা কিছুই শেখায়নি, তাই এমন হয়েছে, চল ছেড়ে দে, হার মারিস না। আচ্ছা, পুলিশকে ডাক একে থানায় নিয়ে যেতে। তারপর এর আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসতে বল, আমি আসছি আমার আব্বুকে নিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম একটা হাসপাতালে। সেখানে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে আসলাম, কারণ হাত কেটে গেছে, পা ব্যথা করছিল, তাই ডাক্তার দেখালাম। তারপর আব্বুকে ফোন করে থানায় আসতে বললাম। আব্বু বলল আমি যেতে, আব্বু আসছে। তারপর আমি চলে আসলাম। এসে দেখি নীলার আব্বু আম্মু বসে আছে। আমি যাওয়া মাত্র আমার কলারে ধরে নীলার আব্বু ঠাস করে চড় দিল। আমি জানতাম এমনই কিছু একটা হবে, কারণ মন্ত্রীর মেয়ে বলে কথা, তাকে এমন করে মেরেছি সে বুঝতে চাইবে না, আমায় উল্টো ফাঁসিয়ে দেবে। তাই আব্বুকে আসতে বললাম। তখন নীলার আব্বু আমায় রাগী গলায় বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মারছিস, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তখন আমি নীলার আব্বুকে বললাম, আপনার মেয়ে এখনও বেঁচে আছে, এটাই আপনার ভাগ্য। আমি তো সেখানে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তার করলাম না। তুই আমার মেয়েকে মেরে আবার আমার সামনে বড় গলায় কথা বলিস? এমপি সাহেব, আপনি দেখছেন কি? একে এক্ষুনি লকআপে ভরেন আর একে কঠিন শাস্তি দিন। তখন এসপি এসে আমার কলারে ধরলো। তখন আমি বললাম, স্যার আমার কথাটা শুনুন আগে, আমার কোনো দোষ নেই। চুপ কর বেয়াদব ছেলে, তুই মন্ত্রীর মেয়েকে মারছিস? তোকে আমি ফাঁসিতে ঝুলিয়ে ব্যবস্থা করব, তার আগে তোকে শায়েস্তা করে নিই। এই বলে টেনে নিয়ে যেতে লাগলো আমায়। এসপি তখন ফাহাদ কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেয়। তখন আব্বু এসে বলল, দাঁড়ান এসপি সাহেব, আবার ছেলেকে ছাড়েন আর বলেই কি হয়েছে। তখন এসপি আমার কলার সাথে সাথে ছেড়ে দিল। নীলা এবং তার আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে। তখন এসপি সালাম দিয়ে বলল, স্যার এটা আপনার ছেলে। আমার ছেলে কি করছে যে আমার ছেলেকে লকআপে ভরতে চাচ্ছেন? তখন নীলার আব্বু বলল, আমার মেয়েকে মেরেছে, দেখেন কি অবস্থা করেছে মেরে। তখন আব্বু তাকিয়ে দেখে সত্যি। তখন আমায় জিজ্ঞেস করলো, নীরব, উনি যা বললো সত্যি তুই মারছিস? আমি নীলার দিকে তাকিয়ে দেখি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে তার আব্বু। তখন আমি সবাইকে প্রথম থেকে বলি নীলা আমার সাথে কি করেছে। এগুলো শুনে নীলার আব্বু প্রচণ্ড রেগে যায় আর নীলাকে গিয়ে চড় মারতে থাকে। তারপর সেখান থেকে আমরা চলে আসি। কোনো অভিযোগ করিনি নীলার নামে। কিছুক্ষণ কথা বলে এসপির সাথে চলে আসি। বাসায় রুমে এসে দেখি রাত 2টা বাজতে চলেছে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। এদিকে আমরা আসার পর নীলার আব্বু বলছে, ছি, আমার মেয়েটা এত খারাপ হয়েছে তা আমি ভাবতেও পারিনি। আমার সব মান সম্মান শেষ করে দিল। আগামীকাল নিশ্চয়ই পত্রিকার মাঝে বলবে আমি একজন মন্ত্রী হয়ে মানুষের সামনে কীভাবে মুখ দেখাবো। নীলার আব্বু এই বলে কান্না করতে লাগলো। তখন এসপি বলল, স্যার শান্ত হন, একটা কথা বলি, এখানে দোষ নীলার না, আপনাদের সবার। কারণ আপনি যদি রাজনৈতিকের মাঝে সবসময় পড়ে না থেকে একটু সময় দিতেন আপনার মেয়ের সাথে, তাহলে আর এমনটা হতো না।
আর আপনার স্ত্রীর দোষ, সে মেয়েকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি। একটা কথা, আপনি ছোট্ট থেকেই যাই শেখাবেন একটা শিশুকে তাই শিখবে। একটা শিশু কিন্তু আপনারা তাকে হয়তো শেখাতে পারেননি, তাই এমন হয়েছে। চিন্তা করেন না, এই কথা মিডিয়ার কাছে যাবে না। এখন বাসায় যান আর মেয়েকে ডাক্তার দেখান আর ভালো করে বোঝান। তারপর নীলাকে নিয়ে চলে গেল তারা। সকালে ঘুম ভাঙলো দুই বোনের ডাকে। ওঠার পর দুইজন দুই গালে কিস করে বলল, গুড মর্নিং ভাইয়া, তাড়াতাড়ি ওঠো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, উঠে ফ্রেশ হয়ে নাও। তারপর উঠে ফ্রেশ হয়ে আসার পর লিমা বলল, ভাইয়া আমি তোমায় খাইয়ে দিব আজ। তখন আদিবা বলল, না, আমি খাইয়ে দিব। না, আমি আগে বলছি আমি খাইয়ে দিব। আমি বলেছি তো আমি খাইয়ে দিব, তোর খাইয়ে দিতে হবে না। শয়তান, তুই খাইয়ে দিবি তাই না? দাঁড়া তুই। এই বলে লিমা বালিশ নিয়ে আদিবাকে মারতে লাগলো। আমি দাঁড়িয়ে দেখছিলাম আর হাসছিলাম। ঝগড়া দেখছিলাম, খুব ভালো লাগছিল। তখন আমি গিয়ে লিমাকে আটকালাম আর বললাম, হয়েছে, মারামারি করতে হবে না, দুজনে একসাথে খাইয়ে দে, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, কিন্তু আমি আগে খাইয়ে দিব। না, আমি খাইয়ে দেব আগে, কারণ আমি খাবার নিয়ে আসছি। আম্মু আমার কাছে খাবার দিয়েছিল, কিন্তু আমি ছোট্ট থাকায় তারপর তোমার কাছে দিয়েছে। আমি প্রথম খাইয়ে দিব। না, আমি খাইয়ে দিব। তখন রুমে আম্মু আসলো আর বলল, কি হয়েছে এইখানে? তখন আমি গিয়ে আম্মুর গলায় জড়িয়ে ধরে বললাম, তারা দুইজন আমায় আগে খাইয়ে দেবে, সেটা নিয়ে ঝগড়া করছে। কারো খাইয়ে দিতে হবে না, আমি তোদের তিনজনকে খাইয়ে দিচ্ছি। তখন আদিবা বলল, ঠিক আছে আম্মু, তাহলে তুমিই খাইয়ে দাও। তারপর আম্মু আমাদের তিনজনকে খাইয়ে দিয়ে চলে গেল। আম্মু যাওয়ার পর আমরা ভাই বোন মিলে দুষ্টুমি করছিলাম। তখন ফোনটা বেজে উঠলো। তাকে দেখি মায়া ফোন করেছে। তখন আমি ফোনটা রিসিভ করলাম আর মায়া আমায় বলল, কি করো তুমি এখন? এই তো বোনের সাথে দুষ্টুমি করছি। তুমি? আমি বসে আছি আর তোমার কথা ভাবছি। তুমি আজ বিকালে আমার বাসায় আসবে একটু? কেন, কি হয়েছে, কোনো সমস্যা? আমার আব্বু আম্মু শহর থেকে নিয়ে আসি বিয়ে দেবে বলে। আগামীকাল দুপুরে আমায় দেখতে আসবে পাত্রপক্ষ থেকে। কিন্তু আমি এই বিয়ে করব না, তোমায় ছাড়া আর কাউকে বিয়ে করব না। তুমি একটু জলদি আসো আর আব্বুর সাথে কথা বলো এসে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসছি এখনই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এখন ফোন রাখছি, আমার কাজ আছে কিছু। তারপর মায়া ফোন কেটে দিল। আমি তাকিয়ে দেখি আদিব আমার সামনে আমার দিকে তাকিয়ে আছে। তখন ও বলল, কে ফোন করেছে ভাইয়া? মেয়ের কণ্ঠ শুনলাম। তোর ভাবি ফোন করেছে, বলছে তাড়াতাড়ি নিয়ে আসতে। তুমি বিয়ে করলে কবে? বিয়ে করিনি, করব। এখন সামনে থেকে সর, আম্মুকে বলে নিয়ে আসার ব্যবস্থা করি। তারপর আম্মুর রুমে গিয়ে দেখি আব্বু আম্মু একসাথে বসে আছে। আমি কাছে যাওয়ার পর আব্বু বলল, কিছু বলবি বাবা তুই? আব্বু, কিন্তু কি করে যে বলি। বলে ফেল, কি বলবি? আব্বু, আমি একটি মেয়েকে পছন্দ করি, মানে খুব ভালোবাসি। ও আচ্ছা, এই কথা। মেয়েটার বাড়ি কোথায় জানলে নিয়ে চল, গিয়ে বিয়ের কথা বলে আসি। তখন আম্মু আমায় বলল, খুব ভালো কাজ করেছিস বাবা তুই। তোর আব্বু চাইছিল কোথাও ঘুরে আসতে, সবাইকে নিয়ে যাক, তাহলে আমি বৌমা পেয়ে গেলাম আর ঘোরাঘুরিও হলো। আব্বু তাহলে চলো, এখন যেতে হবে। ঠিক আছে, গিয়ে রেডি হয়ে আয়, আমিও রেডি হচ্ছি। তারপর আমি গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। কিছুক্ষণ পর আমার বোন, আম্মু, আব্বু সবাই আসলো। তারপর আমরা গিয়ে গাড়িতে উঠলাম। আমি আর বোন একটা গাড়িতে উঠলাম, আম্মু আর আব্বু একটা গাড়িতে উঠলো। মায়ার গ্রামের বাড়ি কুমিল্লা। 3 ঘন্টা পর চলে গেলাম। গাড়িটা মায়ার বাসের কিছুটা দূরে রাখতে হলো, কারণ রাস্তা ভালো না, গাড়ি যেতে পারবে না। সেখান থেকে হেঁটে মায়েদের বাসার সামনে গেলাম। যাওয়ার পর দেখি মায়া বাহিরে বসে থালা বাসন পরিষ্কার করছে। মায়াদের ঘরটা ছোট্ট একটা ঘর, 2টি রুম, টিনের ঘর, কিন্তু তাদের বাসার সামনে খুব সুন্দর করে সাজানো, ফুল গাছ দিয়ে, অনেক রকম ফুল গাছ, সব মিলিয়ে খুব সুন্দর। তখন আমি মায়ের সামনে গেলাম। মায়া আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। পাশে না দেখেই আমায় এসে জড়িয়ে ধরলো আর বলল, তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আমি সত্যি ভাবতেই পারিনি। আমি কিছু বলার আগেই আমার বোন আদিবা বলল, ভাবি, আমরা কিন্তু আছি এখানে, একটু দেখেন তাকিয়ে। মায়া তাকিয়ে দেখে কিছুটা লজ্জা পেল। তখন আমি বললাম, এটা হচ্ছে আমার আম্মু, আর এটা হচ্ছে আমার আব্বু, আর এটা হচ্ছে আমার বোন আদিবা, আর এটা হচ্ছে আমার পিচ্চি বোন লিমা। তখন মায়া মাথায় ওড়না দিয়ে গিয়ে আব্বু আম্মুকে পায়ে ধরে সালাম করলো আর বলল,
ভেতরে আসেন, আব্বু একটু বাজারে গেছেন, আম্মু ভেতরে আছে। তখন মায়া আম্মু আব্বু সবাইকে ঘরে নিয়ে গেল, শুধু আমায় যেতে দিল না, আমায় টেনে রান্নাঘরে নিয়ে গেল। তখন আমি বললাম, কি হয়েছে, এমন করে টানছো কেন? উত্তর পরে দিচ্ছি, তার আগে তোমার ঠোঁটকে একটু আদর করে নি। এই রান্নাঘরে কিস করতে নিয়ে আসছো? 38 ঘন্টা হলো তোমার ঠোঁট খাইনি, আর থাকতে পারছি না, এখন খেয়ে নিই, তারপর নয় কথা হবে। এই বলে লাফ দিয়ে আমার কোমরে উঠে 2 পা দিয়ে পেঁচিয়ে ধরলো, আর হাত দিয়ে মাথায় ধরে পাগলের মতো ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। 5 মিনিট হয়ে গেছে, তবুও ছাড়তে চাইছে না। আস্তে আস্তে পাগলামো আরও বাড়তে লাগলো। আমি তখন চেষ্টা করলাম ছাড়াতে, কিন্তু পারছিলাম না। তখন মায়ের আম্মু মায়াকে ডাকলো ঘর থেকে, কিন্তু মায়ার সেদিকে কোনো খেয়াল নেই, সে কিস করতেই আছে। তখন মায়ের আম্মু আবারও ডাকলো, তখন আমি জোর করে ছাড়িয়ে দিলাম। তখন মায়া কান্না করতে করতে বলল, আমি ঠোঁট খাবো তোমার, আমি ঠোঁট খাবো, দাও আমায় তাড়াতাড়ি দাও। কেমন পাগল মেয়ে, কিস করার জন্য কান্না করছে। তখন আমি বললাম, তোমার আম্মু ডাকছে, এখন যাও, গিয়ে শুনে আসো, বিয়ের পর না হয় সারাদিন কিস করো, এখন যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি, কিন্তু পরে আবার কিস করতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন জলদি যাও। তার আগে আমায় বলো, তুমি না বললে তোমার কেউ নেই একটা বোন ছাড়া, তাহলে তোমার আব্বু আম্মু কোথা থেকে আসলেন? আমার আব্বু আম্মু ছিল, কিন্তু আমি ছিলাম না তাদের কাছে, কারণ আমি তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম। কি করে হারিয়ে গিয়েছিল? সেটা অনেক বড় কাহিনী, পরে একদিন বলবো, এখন যাও। ঠিক আছে, পরে কিন্তু কিস করতে হবে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। তখন মায়া খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। মায়ের আব্বু কিছুক্ষণ পর বাজার থেকে আসলো। তখন আমার আব্বুকে দেখে অবাক হয়ে গেছে আর বলল, স্যার আপনি এই গরিবের ঘরে আসলেন কি মনে করে? মায়ের আব্বু হয়তো চেনে, বাংলাদেশের 1 নাম্বার বিজনেসম্যান, তাই হয়তো দেখে এমন কথা বলছে। তখন আব্বু বলল, স্যার বলেন, কেন আমরা এখন বেআই? ঠিক বুঝতে পারছি না। তাহলে বুঝিয়ে বলছি, আমার ছেলে আপনার মেয়েকে দুজনকে ভালোবাসে, তাই আপনার মেয়েকে আসলাম আমার ছেলের বউ করে নিতে। আপনার মেয়ে এখন যদি আপনি বলেন তাহলে বিয়ের ডেট ফাইনাল করব। কিন্তু আমরা তো গরিব, আপনাদের সাথে মিলে না। গরিব আর বড়লোক কি হলো, আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। আমি তো আর টাকার দিক দিয়ে বড়লোক, আপনি সেদিক থেকে কম। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই টাকার বাড়ি গাড়ি সম্পদ কিচ্ছু যাবে না, সাথে মৃত্যুর পর ঠিকানাই। সবার একটাই মাটির ঘর, তাহলে এই টাকা সম্পদ দিয়ে কেন তো অহংকার করবো, বুঝলেন বেয়াই? তখন আব্বু গিয়ে মায়ের আব্বুকে জড়িয়ে ধরে বলল, এখন তো মিলে গেছে আমরা, তাহলে আর কোনো পার্থক্য রইল না। বেয়াই, বিয়ের তারিখ ঠিক করা যাক এখন। তারপর সবাই মিলে বসে বিয়ের তারিখ ঠিক করলো। সামনের মাসের 5 তারিখ আমাদের বিয়ে। তারপর মায়ের আম্মু রান্না করলো, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে আসবো। তখন মায়া বলল, আমার কিছু কথা আছে তার সাথে একা। মায়া আমায় দেখিয়ে বলল, ঠিক আছে যাও মা, গিয়ে কথা বলেও তাড়াতাড়ি। তারপর মায়া তার আরেকটা রুম আছে, সাথে সেই রুমে গিয়ে দরজা বন্ধ করে আমায় বিছানায় ফেলে দিল আর বলল, আমার পাওনা না দিয়ে চলে যাচ্ছ কেন? কি করে দেব, সাথে সবাই সামনে থাকলে। তাহলে আমি নিচ্ছি আমার পাওনা। এই বলে আমার বুকের উপর বসে 2 হাতে চেপে ধরে ঠোঁটগুলো সে দখল করে নিল। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আবার ঠোঁটগুলো খেতে লাগলো। 2 মিনিট পর ছেড়ে দিল আর বলল, বাকিটা না হয় বিয়ের পরে একেবারেই নিব। আজ মাত্র 20 তারিখ, আর 15 দিন পর দেখা হবে তাহলে। তারপর আমি আর মায়া বের হয়ে চলে আসলাম। তারপর মায়ের বাসা থেকে চলে আসলাম। এইভাবে কেটে গেল 15 দিন। আজ আমার আর মায়ের বিয়ে। দুপুরে মায়াকে উঠিয়ে নিয়ে আসার জন্য রওনা দিলাম। সন্ধ্যায় চলে গেলাম সেখানে। তারপর বিয়ে সম্পূর্ণ হওয়ার পর মায়াকে উঠিয়ে নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে রাত 11টা বেজে গেল। আমি ছাদে চলে গেলাম। গিয়ে আমি ফাহাদ আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর ফাহাদ চলে গেল। আমি ও আর বসে না থেকে চলে গেলাম ঘরে। চলে আসলাম, এসে দরজা বন্ধ করে মায়ের কাছে যাওয়ার পর মায়া খাট থেকে নামে আমার পায়ে ধরে সালাম করে বলল, চলো আগে 2 রাকাত নামাজ আদায় করে নিই। ঠিক আছে চলো। তারপর অজু করে এসে 2 জন মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে ওঠার পর খাটে গিয়ে বসে বললাম, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কি ঘুমিয়ে থাকবো মানে? এখন আমায় আদর করবে সারা রাত, কোনো ঘুমানো যাবে না। চলো শুরু করো। আমি আজ পারবো না, আজ ঘুমিয়ে থাকো, কাল হবে। না তা বললে তো হবে না। আচ্ছা আমি শুরু করছি। আর একটা কথা, আমার কিন্তু 3টা বেবি চাই, খুব তাড়াতাড়ি। 3টা বেবি লাগবে তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো নেমে পড়ি কাজে। আমি বলার আগেই মায়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো।
আর সারা মুখে চুমু খেতে লাগলো। তারপর ঠোঁটগুলো সে তার দখলে নিয়ে চকলেটের মতো খেতে লাগলো। আস্তে আস্তে তার পাগলামি বাড়তে লাগলো আর পাগলের মতো ঠোঁট খেতে লাগলো। এক পর্যায়ে কন্ট্রোল হারিয়ে ফেললো। আর কি আপনারা এখনও বসে আছেন? তারপর কি হলো শুনতে? আর কি শুনবেন বলেন? এখন তো যান, গল্প তো শেষ, বাকিটা ইতিহাস।